ভাইয়া আসসালামু আলাইকুম। বাবলা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। তো জি আমরা মনে হয় ইন্ট্রোডিউস করে জি ভাই। আজকে থেকে শুরু করতে পারি, যেহেতু 11টা 1 বেজে গেছে। ওকে আর ভাই, 2-1 মিনিট দেখে ওদের সাথে ইন্ট্রোডিউস করে শুরু করতে পারি। হ্যাঁ, ঠিক আছে ভাই। ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের আজকের এই ক্লাসে। সবাইকে রোজের ভেতরে সকালবেলা ঘুম থেকে উঠে এই ক্লাসে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আজকে আমি আছি শাহরিয়ার বাবলা। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে যে আমাদের বিগত বছরের প্রশ্ন, সেই প্রশ্ন অ্যানালাইসিসের আজকের স্পেশাল ফ্রি ক্লাসটাতে। আজকের ক্লাসটা খুব ইউনিক হবে তোমাদের জন্য, কারণ অনেক কিছু নিয়ে আলোচনা হবে। সাধারণত আমরা নর্মাল টাইমে যে ক্লাসগুলো নেই সেখানে একদম গদবাঁধা পড়াশোনা হয়, বাট কখনো একদম দিক নির্দেশনাটা থাকে না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনটা কেমন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি কেমন ফেস করেছি, আসলে এটা খুব কঠিন কিনা, বা ওভারঅল একটা সাজেশনের মতো বলতে পারো যে তোমাদের জন্য যে বাকি যে কয়টা দিন আছে এই দিনগুলোতে কি কি করা উচিত সে সংক্রান্ত একটা গাইডলাইন দেওয়া হবে আজকের ক্লাসে। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ক্লাসের শেষ মিনিট পর্যন্ত উপস্থিত থাকবা, কারণ ক্লাসের প্রতি মিনিটে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে এবং ক্লাসের লাস্টেও তোমাদের জন্য স্পেশাল কিছু সাজেশন থাকবে। তো আশা করছি তোমরা সবাই অত্যন্ত মনোযোগের সাথে আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবা। অনেকেই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এন্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আমি ক্লাসে যাব তার আগে একটা ছোট্ট একটা কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। এই কথাটা হয়তো শেষে বলবো আরো স্টুডেন্ট সবাই চলে আসলে। ফার্স্ট কথা যে অনেকে হয়তো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছো, অনেকের আশানুরূপ ফল হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে জানিয়েছো আমাদের উন্মেষের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে অ্যান্ড তাদের কৃতজ্ঞতা বোধ জানিয়েছে, আমাদেরকে খুব ভালো লেগেছে। আবার অনেকের হয়তো আশানুরূপ ফল হয়নি। সো আমি একটা কথাই বলবো, আমি এখানে বসে ক্লাস নিচ্ছি, আমিও উদ্ভাসের উন্মেষের স্টুডেন্ট ছিলাম, আমিও কিন্তু মেডিকেলে চান্স পাই নাই, ঠিক আছে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তার মানে এটা না যে আমার জীবনের সব স্বপ্ন, সব মানে কি বলে যে সব শখ আহ্লাদ সবকিছু একদম পানিতে মিশে গিয়েছে। যদিও আমার কোনোদিন মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল না, তারপরেও কিন্তু আহ দেখো এখন তারপরেও মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম যখন চান্স হয়নি, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কোনো সমস্যা নেই, জীবনে প্রচুর অপরচুনিটি আছে। যেই অপরচুনিটিটাই সামনে থাকে না কেন সেটাকে গ্র্যাব করতে শিখতে হবে, এটা প্রথম কথা। তো আমি এগুলো নিয়ে আরো কথা হবে, আমি ব্যক্তিগতভাবে আমাদের জীবনে, আমার জীবনে কি কি ফেস করেছি, আমার অ্যাডমিশনের অভিজ্ঞতা কেমন ছিল, সবগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। ওকে। তো প্রথম কথা, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখব। তার আগে আরো কিছু কথাবার্তা আছে, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসের ক্লাস। প্রথম কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আরো 39 দিন বাকি আছে। যারা আমার ক্লাস করেছো ইতিমধ্যে, আপু এবং ভাইয়ারা, বা যারা করো নাই, তারা সবাই আমার সম্পর্কে একটু হলেও জানো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে পড়ছি। আমার মেইন টার্গেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিট ছিল না। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে যত স্টুডেন্ট আছে তার ভেতরে 1% স্টুডেন্টেরও মেইন টার্গেট কখনো ঘ ইউনিট থাকে না, কারণ ঘ ইউনিট একটা বিভাগ পরিবর্তনের ইউনিট। তুমি 4 বছর ধরে যেই মেজর নিয়ে পড়াশোনা করে আসো, যেই স্ট্রিম নিয়ে পড়াশোনা করে আসো, সায়েন্স, কমার্স কিংবা আর্টস, ঘ ইউনিটে পরীক্ষা দিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে। সো অনেকের মনে কষ্ট হয় যে আমি 4 বছর সায়েন্স নিয়ে পড়লাম, এখন এসে আমি কেন সায়েন্সের বাইরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বো। তো এই
ইচ্ছা বা এই মনোভাব থেকে অনেকেই ঘ ইউনিটটাকে মেইন টার্গেট রাখে না। আমারও ছিল না। আমি ঢাকা আমি যখন হচ্ছে উদ্ভাসে প্রোগ্রামে ভর্তি ছিলাম, তখন কিন্তু উদ্ভাসে কোনো স্পেশাল ঘ প্রোগ্রাম ছিল না বা ক ইউনিট প্লাস ঘ ইউনিট প্রোগ্রাম ছিল না। আমি হচ্ছে কি বলে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি ছিলাম। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য আমি এলিজিবল ছিলাম না দেখে ক ইউনিটের প্রোগ্রামে শিফট করেছিলাম। তার পরবর্তীতে যে আমি মাত্র ৭ দিনের প্রিপারেশন নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের জন্য। মাত্র ৭ দিন। শুধু আমি না, বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট যারা আমার সাথে ঘ ইউনিটে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা সবাই ৭ দিন কিংবা ১৫ দিনের প্রিপারেশন নিয়েই আমার সহপাঠী হয়েছে, আমার সিনিয়র কিংবা জুনিয়র হয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে চান্স পাওয়া খুব একটা কঠিন না। শুধু দরকার তোমার স্ট্র্যাটেজি এবং একটা প্রপার গাইডলাইন। আমি যদি ৭ দিনে পারি, আমার থেকে মেধাবী তোমরা, তাহলে তোমরা কেন ৩৯ দিনে পারবা না? দেখো, আরো ৩৯ দিন সময় আছে আমাদের হাতে। ক্যান ইউ ইভেন ইমাজিন? আমি যে প্রিপারেশন নিছি তার থেকে ৬ গুণ ৭ গুণ ভালো প্রিপারেশন তুমি নিতে পারবা। তো এই টাইমটাকে তো ওয়েস্ট করার কোনো দরকার নাই। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হবে? আগামী ২৮ মে ২০২১ সকাল ১১টার সময় পরীক্ষা হবে। ১ ঘন্টা ৩০ মিনিট। অবশ্যই ১০টা ৩০-এর ভিতরে পরীক্ষার হলে পৌঁছে যাবা। ঠিক আছে? কারণ পরীক্ষার হলে যাওয়ার পরে ওখানে অনেক ফর্মালিটিস আছে, বেশ কিছু স্ক্রিনিং প্রসেসের মধ্যে দিয়ে পার হতে হবে। আর ইভেন এখন লকডাউন চলছে, লকডাউনের জন্য বাড়তি সেফটি মেজারমেন্ট নেওয়া হবে। সেই জন্য তোমার আরেকটু টাইম কনজিউম হবে। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমি একটু সামনের দিকে চলে যাই যে ঘ ইউনিটে আসলে আসন কতগুলো। ঘ ইউনিটে তোমরা যারা সায়েন্সের আছো তোমাদের জন্য আসন রয়েছে ১১১৭টা। যারা ব্যবসায় শিক্ষা তাদের জন্য ৪০০টা, মানবিকের জন্য ৫৩টা। ভাইয়া, এই ১১০০টা কি কি বিষয়ের উপরে আছে? ঘ ইউনিটে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ভাইয়া আপুরা। যেমন ল। তোমরা কি কেউ বলতে পারবা যে আইনজীবী যারা, ব্যারিস্টার যারা, এই পেশাটা কোনোভাবে খারাপ? বাংলাদেশের সম্মানজনক যে পেশাগুলো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই পর্যায়ে কিন্তু ব্যারিস্টারি পেশাটা বা মানে আমরা যে লয়ার বলি, তারা কিন্তু সেই পর্যায়ে। তাহলে তুমি যদি একজন ব্যারিস্টার হতে চাও, তাহলে কিসে পড়াশোনা করতে হবে? ল নিয়ে। সেই ল তুমি কোথায় পাবা? এই ডিউনিটে পাবা। এখানে আছে ইকোনমিক্স। তুমি যদি দেশের অর্থনীতিবিদ হতে চাও, তুমি যদি বড় কোনো ব্যাংকার হতে চাও, দেশের অর্থনীতির বড় কোনো কনসালটেন্ট হতে চাও, দেশের অর্থনীতির পলিসি তৈরি করতে চাও, তাহলে কি নিয়ে পড়তে হবে তোমাকে? অর্থনীতি। তোমার এগুলো ভালো লাগে না, কিন্তু তোমার বিদেশের অ্যাফেয়ার গুলো নিয়ে পড়তে ভালো লাগে, কোন দেশে কি হচ্ছে, বিদেশি কূটনীতিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগে, তোমার ব্যাখ্যা করতে ভালো লাগে ট্রাম্প এই নীতি কেন গ্রহণ করেছিল, বাইডেন এসে পলিসিটা কেন চেঞ্জ করলো। তাহলে তোমাকে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তুমি যদি মনে করো যে না, বাংলাদেশে যে সকল আইন আছে আইনগুলোকে একটু নতুন করে সাজাতে হবে, নতুন নতুন পলিসি নিয়ে আসতে হবে, বাংলাদেশের সরকার ব্যবস্থা একটু পরিবর্তন আনতে হবে, তাহলে তোমাকে পড়তে হবে আমার বিষয়ে, লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। তোমার যদি অপরাধী শনাক্ত করার প্রতি খুব আগ্রহ থাকে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আছে ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান। তোমার যদি মনে হয় না ভাই আমি বড় একজন এন্টারপ্রেনার হইতে চাই, আমি বিজনেস করব, আমি একটা স্টার্ট আপ দিব, তাহলে তোমার জন্য এফবিএস এর সাবজেক্ট আছে, ফিনান্স আছে, অ্যাকাউন্টিং আছে, মার্কেটিং আছে, ম্যানেজমেন্ট আছে, কত কত সাবজেক্ট। তাহলে দেখো, জাস্ট একটা জিনিস চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পড়বো? এই প্রশ্নের থেকে বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পড়বো না? অনেকের হয়তো মেডিকেলে হয়নি। আচ্ছা, মানে তাদের একটা হয়তো স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো পড়লে তোমার সুবিধা। প্রথমত, তুমি একটা প্রাচ্যের অক্সফোর্ডে পড়তেছো। এখানকার অ্যালামনাই বেস একদম অন্য রকমের। ঠিক আছে? তুমি সব জায়গায় গেলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ। তোমার কর্মক্ষেত্রে অ্যালামনাই বেস তোমাকে অনেকটা হেল্প করবে। তুমি ঢাকায় থাকতে পারবা, নিজের স্কিল ডেভেলপ করতে পারবা। ঠিক আছে? আমার জীবনের ইচ্ছা অন্যরকম ছিল যে আমি এন্টারপ্রেনার হব, আইবিএ তে পড়াশোনা করব, এরকম কত কিছু ছিল, কিন্তু আমার সেটা হয় নাই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউনিটে পড়ছি, কিন্তু আমার কোনো স্বপ্ন থেমে নাই। ঠিক আছে? আমি এখনো বিদেশে যত ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে সেখানে পার্টিসিপেট করছি। নিজের ডিপার্টমেন্ট, নিজের ইউনিভার্সিটিকে আমি রিপ্রেজেন্ট করছি। কিছুদিন আগে আমি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রেস্টিজিয়াস সোশ্যাল কেস কম্পিটিশনও আমি জিতেছি। ঠিক আছে? তার মানে আমার সুযোগ কিন্তু আমার কাছেই আছে। তার মানে তোমার ভেতরে যদি ক্রেডিবিলিটি থাকে, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি সেটাতে উপকৃত হবা। বাট একটাই জিনিস, তোমার সেই প্ল্যাটফর্মটা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম যেটা তোমার সম্ভাবনার ১০০টা দুয়ার খুলে দিবে। তো আবারও একটু ভেবে দেখো যে সায়েন্স থেকে মানে আর্টস কিংবা কমার্সের সাবজেক্ট পড়বো, এটা কোনো মেইন বিষয় না। ঠিক আছে?
এখন আমরা যে যে পড়াশোনা করতেছি দেখো, ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো, তারপর সবাই যে কিন্তু আবার বিসিএস দিচ্ছে, ওই বিসিএস দিতে যে কিন্তু সবার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়তে হচ্ছে। আবার বিসিএস দেওয়ার পর অনেকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে প্রশাসনে চলে আসছে। তখন কিন্তু মানুষ চিন্তা করে না যে আমি 12 বছর 15 বছর ধরে সায়েন্সে পড়াশোনা করলাম, এখন কেন ম্যাজিস্ট্রেট হব। ব্যাপারটা ওরকমই, তোমার টার্গেট যদি বিসিএস থাকে, তুমি দেশে হচ্ছে নীতি নির্ধারক পর্যায়ে যেতে চাও, তুমি আমলা হইতে চাও, দেশের একজন বিসিএস ক্যাডার হতে চাও, তাহলে ডিউনিটের সাবজেক্টগুলো তোমার জন্য বেস্ট অপশন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী প্রত্যেক বছর বিসিএস এ উত্তীর্ণ হয়ে থাকে এবং তাদের থেকে ক্যাডার হিসেবে তারা সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন। ঠিক আছে, ওকে। তাহলে আরো কথা হবে এগুলো নিয়ে। আমি যদি কথা বলতে চাই আমার বিষয় নিয়ে, আমার অভিজ্ঞতা নিয়ে, প্রচুর কথা বলা যাবে, ইনশাল্লাহ বলবো তোমাদের সাথে আরো কথা। তাহলে এখন একটু আলোচনা করা যাক যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সালে যে নাম্বার বিন্যাসটা ছিল। যে নাম্বার বিন্যাস বলতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক কোন নাম্বারে কত মানে পরীক্ষা হয়েছে। সো আমরা যখন পরীক্ষা দিতাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটা বিষয় থেকে প্রশ্ন আসতো, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, কিন্তু কোনো রিটেন ছিল না। এমসিকিউতে তোমার বাংলাতে 30 নম্বরের এমসিকিউ আসতো, ইংরেজিতে 30 এবং সাধারণ জ্ঞানে 60 নম্বরের এমসিকিউ আসতো, কিন্তু কোনো রিটেন ছিল না। বাট তোমাদের থেকে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এন্ড এই চেঞ্জ হওয়াতে সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার কথা হচ্ছে উদ্ভাস পরিবারের। কারণ এটাও আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছে তারা জেনে থাকবে যে 2019-20 যখন আমরা অ্যাডমিশন প্রোগ্রাম পরিচালনা করেছি, তখন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা এলাবোরেটিভ সাধারণ জ্ঞান নিয়ে এসেছি। যেটা তোমরা উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারে যে সকল ইউটিউবে ভিডিও ক্লাস আছে সেখানেও দেখতে পারবা যে 2018 সাল বা 19 সালে কিন্তু ভিডিওগুলো বের হয়ে গিয়েছে। কিন্তু এর আগে বিশ্লেষণধর্মী সাধারণ জ্ঞান নিয়ে কেউ কোনোদিন কোর্স প্ল্যান সাজায়নি, কেউ কোনোদিন কোনো ভিডিও কন্টেন্ট বের করেনি, উদ্ভাস থেকেই প্রথম করা হয়েছে। তার মানে আমাদের কাছ থেকে যারা কোর্স করেছিল পরবর্তীতে তারাই কিন্তু এই বিশ্লেষণধর্মী সাধারণ জ্ঞান খুব ভালো পরীক্ষা দিয়েছে। আমাদের যারা মেডিকেল প্রোগ্রামগুলোতে ক্লাস করেছো কিংবা হচ্ছে ভার্সিটি স্পেশাল ঘ প্রোগ্রামে ক্লাস করেছো, তারা দেখেছো আমাদের সাধারণ জ্ঞান প্রোগ্রামগুলো কিন্তু মুখস্থ নির্ভর না, বিশ্লেষণ ধর্মী। এন্ড দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে একদম উল্লেখ করে দেয়া সাধারণ জ্ঞান বিশ্লেষণ ধর্মী। আগে যেমন সাধারণ জ্ঞান শুধু মুখস্থ করলেই হতো যে অমুক ঘটনা কত সালে ঘটেছে, এখন কিন্তু সেই যুগ আর নেই। এখন তোমাকে ব্যাখ্যা করতে হতেই পারে যে অমুক ঘটনাটা কেন ঘটেছে, প্রেক্ষাপট কি, তার প্রভাব কেমন বিস্তার করছে সেটাও লিখো। তাহলে বাংলাতে 20 নম্বরের আসতো, ইংরেজিতে 20 নম্বর, সাধারণ জ্ঞানে 35 নম্বর এমসিকিউ, 15 15 15 45 নম্বরের রিটেন। কিন্তু লকডাউন বা করোনা পরিস্থিতির কারণে এই মানবন্টনে আরেকটু চেঞ্জ এসেছে। তোমরা এবার কেমন পরীক্ষা দিবা দেখো, তোমাদের জন্য এবছর তোমরা দেখে নাও যে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। কত নাম্বার? 100 নম্বর। বাংলা থেকে তোমার এমসিকিউ আসবে 15টা, 15টাই অ্যান্সার করতে হবে। অ্যাডভান্স ইংলিশ কাদের জন্য? যারা এ লেভেল ও লেভেল পাস করে এসেছে, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা বাংলা অ্যান্সার না করে অ্যাডভান্স ইংলিশ অ্যান্সার করবে। ইংরেজি 15টা প্রশ্ন আসবে, 15 নাম্বার। সাধারণ জ্ঞান 30টা প্রশ্ন আসবে, 30 নাম্বার। তাহলে টোটাল 60 নম্বরের আসবে তোমাদের হচ্ছে এমসিকিউ। বাকি 40 নম্বরের জন্য থাকছে তোমাদের কি লিখিত। বাংলা থেকে 15 নাম্বার, ইংরেজি থেকে 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 10 নাম্বার। এখন এদের থেকে কেমন প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু সামনের দিকে। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন যে ভাইয়া ম্যাথ আইসিটি বলে একটা কথা শুনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে, এটা আসলে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে সাধারণ জ্ঞান বিষয়, এই সাধারণ জ্ঞান বিষয়ের ভিতরেই ম্যাথ এবং আইসিটিটা ইনক্লুডেড। কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। এই ম্যাথ মানে তোমাদের ওই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সেট টেট এগুলা না। আইকিউ ম্যাথ যেগুলো ব্যাংক পরীক্ষায় কিংবা চাকরি পরীক্ষায় আসে, ধাঁধার মতো ম্যাথ, খুব মজা লাগে যে আমাদের করতে। আইবিএ তে যে ধরনের ম্যাথ আসে, মনে করো একটা কয়েকটা সংখ্যা দেয়া আছে 1 3 7, তারপরে হচ্ছে 13, এরপরের সংখ্যাটা কি হবে। বা তোমার হচ্ছে ছোটবেলায় যে ঐকিক নিয়মের অঙ্ক করেছি, কিংবা বিভিন্ন ধরনের 9 10-এর যে সাধারণ গণিতের যে তোমার ম্যাথ গুলো ছিল পাটিগণিতের ভিতর, সেখান থেকে একটা ম্যাথ আসবে, খুব বেশি হলে একটা বা দুইটা ম্যাথ আসবে, এর বেশি না। আর আইসিটি কোনগুলো? তোমার এখানে এইচটিএমএল আসবে না, সি প্রোগ্রামিং, জাভা, এগুলো থেকে প্রশ্ন আসবে না। তোমার হচ্ছে সাধারণ জ্ঞান ধর্মী যে আইসিটি প্রশ্নগুলো, যে কম্পিউটারের জনককে, আধুনিক কম্পিউটারের জনককে,
এরকমের প্রশ্ন আসবে, বা তোমার হচ্ছে নেটওয়ার্ক টপোলজি কোনটা, নিচের বাস টপোলজি কি, হ্যান ত্যান এরকম। যে তোমরা আইসিটি যে এমসিকিউ গুলো পড়েছো এইচএসসি তে, ওখান থেকে সবচেয়ে সহজ এমসিকিউ থেকে একটা আসবে। তো এখানে আইসিটি আর ম্যাথ থেকে দুইটা বা বড়জোর তিনটা প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে মানে তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুবই সহজ। যেমন ইংরেজি কিন্তু তোমরা এইচএসসি তে পড়ে আসছো কম বেশি সবাই, ইংরেজি তোমরা পারো, জাস্ট একটু মানে প্র্যাকটিস করা। বাংলা তোমরা এইচএসসি তে পড়ে আসছো, জাস্ট একটু প্র্যাকটিস করা। বাকি থাকে কি সাধারণ জ্ঞানটা। তাইলে বাকি 39 দিন যদি সাধারণ জ্ঞানের উপর ফোকাস করে তোমরা একটা প্রিপারেশন নিতে পারো, তাইলে কিন্তু একদম মানে ফাটাই দিয়ে আসতে পারবা পরীক্ষায় ইনশাআল্লাহ। তাহলে রিটেনেও দেখলাম মানবন্টন, রিটেনে কি কি আসে সেটা নিয়েও আমরা আলোচনা করব একটু পরে। 5 নাম্বার আছে কিন্তু অবশ্যই। তোমার বাংলায় মিনিমাম 5 পাইতে হবে, ইংলিশে মিনিমাম 5 পাইতে হবে, সাধারণ জ্ঞানে তোমার মিনিমাম 10 নাম্বার পেতে হবে, ঠিক আছে? আর মোট অ্যাটলিস্ট 24 পেতে হবে, তাহলেই তুমি পাশ করবা, ঠিক আছে? যেমন 5 5 10, মোট পেতে হবে কত? তোমার মোট পেতে হবে 24 নাম্বার। যদি 24-এর কম পাও তাহলে তোমাকে ফেল বলে কাউন্ট করা হবে। আর মাথায় রেখো, যারা এমসিকিউতে পাশ করবে কেবলমাত্র তাদের খাতায় তোমার রিটেনটা চেক করা হবে, ঠিক আছে? এখানে বলা আছে মোট আসনের 5 গুণের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। ধরো মোট আসন ধরলাম 1200, তাহলে 6000 জনের খাতা চেক করা হবে এমন বলা হয়, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। তোমার টার্গেট থাকবে যে তুমি ফার্স্টে সবগুলোতে 5 নাম্বার এনশিওর করবা। তুমি 90 পাইলা, কিন্তু তুমি ধরো ইংলিশে পাইলা 5-এর মধ্যে 4, তাইলে কিন্তু হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইটা প্রতিবার হয়। কোনটা? যে স্টুডেন্ট একদম মানে 120-এর ভেতরে 80 85 করে পায়, কিন্তু ইংলিশ বা বাংলা যে কোনো একটা সাবজেক্টে ফেল করে। এমনও একটা বছর গেছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাত্র 3 জন না কয়জন জানি পাস করছে ইংরেজি। ইংলিশ ডিপার্টমেন্টে তো ভর্তি হইতে পারেনি, এরকম বছরও গেছে। তার মানে প্রত্যেকটাতে ন্যূনতম 5 নাম্বারটা আমাদেরকে এনশিওর করতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু তুমি মানে চান্স পাওয়া তো পরের কথা, তোমার নামই আসবে না। তাহলে এখানে 5 গুণ যতই বলা থাকুক, তোমার টার্গেট থাকবে তুমি পাস করবা, কিন্তু 24 পেলেই তো আর চান্স পাওয়া যায় না, তাই না? তো তোমার টার্গেট রাখতে হবে ওরকম যে আমি একটা ভালো পরীক্ষা দিব। তো এখন তোমাদের মনে প্রশ্ন কাজ করতে পারে, ভাইয়া আসলে কত পেলে চান্স পাবো, কিংবা কত জনের ভেতরে থাকলে আসলে চান্স হবে? মাথায় রেখো, 100-র ভেতরে 70 হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার। যারা 70 পাবা তারা মোটামুটি ভালো মতো চান্স পাবা, ঠিক আছে? 100-র ভেতরে যারা 70 পাবা, ইভেন 65-তেও চান্স হইতে পারে, ঠিক আছে? ভাগ্য খুব ভালো হইলে 60-এও চান্স হইতে পারে। তাহলে 100-র ভেতরে 65 থেকে 70 হচ্ছে তোমার সেফ একটা রেঞ্জ। আর তুমি যদি একদম প্রথম সারির সাবজেক্ট গুলো পেতে চাও, তাহলে ন্যূনতম 75 পেতে হবে অ্যাটলিস্ট। 75 হচ্ছে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমার টার্গেট। আর তোমার এখানে সিট আছে 1100, তোমার 17টা, কিন্তু এটা ওয়েটিং লিস্টে অনেক দূর যায়, 2000 2500 পর্যন্ত তো চোখ বন্ধ করে যায়। আর কিছু সাবজেক্ট আছে থিয়েটার, পারফরমেন্স স্টাডিজ, তারপর ডান্স, সিঙ্গিং, এগুলো 3000 4000 পর্যন্ত যায়। বাট এমনিতে তোমার এই 1117 জনকে টানার জন্য 2200 পর্যন্ত যায়। পালি, সংস্কৃতি, বিভিন্ন লিঙ্গুইস্টিক্স যে সাবজেক্ট গুলো আছে, এগুলো গত বছরও দেখা গিয়েছে 2100 2200 এরকম পর্যন্ত গিয়েছে কোটা ছাড়া। আর যাদের কোটা আছে তারা 4000 5000 পজিশনে থাকলেও, মানে কোটা থাকলে ঢাকা ঘ ইউনিটে মোটামুটি হচ্ছে 5 নাম্বার যারা পায় তারাই চান্স পেয়ে যায় আর কি। তো যাই হোক, অনেক কথা বলেছি তোমাদের এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা দেখলাম লিখিত আহ, কি কি তোমার প্রশ্ন আসবে এমসিকিউতে। দেখো, অ্যাডভান্স ইংলিশ তোমার যা পড়াশোনা করে আসছো সেগুলো, মানে অ্যাডভান্স ইংলিশ তো তোমাদের জন্য না, বাংলা ইংরেজি একদম পাঠ্যসূচির আলোকেই, ঠিক আছে? পাঠ্যসূচি অর্থাৎ আমরা যে ধরনের টপিকগুলো পড়ে এসেছি আমাদের, সরি, যে ধরনের বিষয়গুলো পড়ে এসেছি ওখান থেকেই প্রশ্ন আসবে। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসবে। আর দেখো, তোমার সাধারণ জ্ঞান যে লিখিতটা, এখানে একটা মজার বিষয় আছে, দুইটা প্রশ্ন থাকবে কিন্তু 5 নাম্বার 5 নাম্বার, সরি, একটা প্রশ্ন হবে বাংলাতে, একটা প্রশ্ন হবে ইংরেজিতে। একটা প্রশ্ন কিসে হবে? একটা প্রশ্ন বাংলাতে করা হবে এবং একটা প্রশ্ন ইংরেজিতে করা হবে। তার মানে প্রশ্ন এমন হবে, প্রথম প্রশ্নটা দিবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো, এন্ড সেকেন্ড প্রশ্নটা দিবে হোয়াট ইজ দ্য ফিউচার অফ রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। তার মানে রোহিঙ্গা শরণার্থী সংকটের ভবিষ্যৎ কি, ইংলিশে বলে দিচ্ছে। তোমার ঘাবড়াইলে কিন্তু হবে না, কারণ তুমি তো ইংলিশ পড়েই আসছো। ইংলিশ পড়ে আসছো, তোমাকে ইংলিশে যেমন একটা প্যারাগ্রাফ লিখতে হয়,
তেমনি সাধারণ জ্ঞানে তোমার যদি তথ্য জানা থাকে সেই তথ্যের উপর ভিত্তি করে একটা ছোটখাটো প্যারাগ্রাফের মতো লিখতে হবে। এগুলো নিয়েও কথাবার্তা বলবো তোমাদের সাথে আজকে, কোনো সমস্যা নাই। আর আসন বিন্যাস কি? এবার কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা খবর যে 8টা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, সবার যে ঢাকায় আসতে হবে ওইরকম না। তুমি যে বিভাগে পরীক্ষা দিতে চাও সেই বিভাগের অপশনটা সিলেক্ট করবা, পরীক্ষার 3 দিন পূর্বে আসনটা প্রকাশ করা হবে, ঠিক আছে? এটা অনলাইনে পেয়ে যাবা তোমরা বিভাগীয় শহরগুলো নিজ নিজ। কেউ যদি বগুড়ায় ক্লাস মানে স্টুডেন্ট হও তাহলে তারা রাজশাহীতে যে পরীক্ষা দিবা। তারপরে কেউ যদি মনে করো কি বলে চিটাগাঙে হও তাহলে চিটাগাঙে পরীক্ষা দিবা। এবার সবারকে ঢাকায় আসার প্রয়োজন নাই, দেশের পরিস্থিতি এমনিতেই যথেষ্ট খারাপ। ওকে। তারপরে মেধা তালিকা, মেধা তালিকার ক্ষেত্রে আমরা জানি যে 20 নাম্বার কি তোমার আহ যুক্ত করা হবে তোমার নাম্বার, অর্থাৎ এসএসসি এইচএসসি এর রেজাল্ট, ঠিক আছে? তো এসএসসি এইচএসসি এর রেজাল্ট সহ 120 নাম্বারের আর 100 নাম্বারের পরীক্ষার 20 নাম্বার রেজাল্ট, টোটাল 120 নাম্বারের উপরে তোমার একটা মেধাক্রম করা হবে, ঠিক আছে? যে ফার্স্ট হবে তার নাম্বার কত হবে? যে ফার্স্ট হবে সে 120-এর মধ্যে দেখো 95-এর মতো পাবে, ঠিক আছে? 120-এর মধ্যে 95, তার মানে 100-তে সে কত পাইছে? তো 25 নাম্বার, 75 না, 95 একটু বেশি কম বলে ফেলছে, 100 পাবে সে, যে ফার্স্ট হবে। তাহলে 100-তে 80-র উপরে যে পাবে তারা মনে করো যে একদম 50-60-এর ভিতর থাকবে, এটা বলা যায়, ঠিক আছে? কারণ রিটেন আছে যেহেতু, এমসিকিউ আছে। তো খুব ভালো মতো পড়াশোনা করো। পড়াশোনা করার সময় একটা মোটিভেশন কাজ করাও, যে ভাইয়া তো বলছে যে 100-র ভিতরে 70 পাইলেই হবে, তার মানে কি পরীক্ষার হলে যায় যদি আমি 30টা প্রশ্ন নাও পারি আমার তো কোনো টেনশন নাই, আমি 70টা নিয়ে পড়ি না কেন? কোনো সাধারণ জ্ঞানের একটা টপিক পড়তে তোমার ভালো লাগতেছে না, যে ভাই আমি 7 দিন পড়ছি আমার মাথায় ঢুকতেছে না, আল্লাহর বাস্তে বাদ দিয়ে দাও, ওইখান থেকে তো প্রশ্ন নাও আসতে পারে, আসলেও তো একটা আসবে, ওই একটা না পারলে কিচ্ছু যায় আসে না, তোমার তো 70 পাইলেই চান্স হবে। প্রিপারেশনটা এভাবে নিতে হবে। আমি যখন প্রিপারেশন নিচ্ছি আমাকে বড় ভাইয়ারা এভাবেই গাইড করছিল, যে তোমার 100% অ্যান্সার করতে হবে না, তুমি টপিক ধরে ধরে আগাও, যে আজকে একটা টপিক শেষ করছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে তো একটা প্রশ্ন আসবে, তার মানে যাক আমি যদি আজকে পরীক্ষা দিতে যাই 100-র মধ্যে 1 পাবো। এমনি একটা একটা টপিক করে পড়ে আগাইতে থাকো, ইনশাল্লাহ খুব ভালো করবা। তাহলে যাই হোক, আমরা প্রচুর কথা বলে ফেলছি এখন। আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস। আমরা সেখানে চলে যাব গত বছর তো আর হয়নি, 2019-20 সালের প্রশ্ন অ্যানালাইসিসে। এই প্রশ্নটা আমরা দেখব, যেই জন্য আছে সবাই উপস্থিত হয়েছে এখানে। এর পরবর্তীতে সময় থাকা সাপেক্ষে আমরা তোমাদের সাথে আরো জীবনমুখী আলোচনা করব, ঠিক আছে? ওকে। ভাইয়া ইংলিশের জন্য সিট কয়টা? প্রত্যেক বছর সিট চেঞ্জ হয়, তবে হচ্ছে ইংলিশের জন্য অন এভারেজে 20টা করে সিট থাকে সায়েন্সের স্টুডেন্টের জন্য, ইংলিশ ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? ওকে। তাহলে এখন চলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস। কোন বানানটি শুদ্ধ? ঠিক আছে, কোন বানানটি শুদ্ধ? এখানে দেখো দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী বানানটা ভুল কেন? এখানে মূর্ধন্য স হবে, এখানে দন্ত স না হয়ে মূর্ধন্য স। আমরা বানান শুদ্ধিকরণ পড়েছিলাম না এইচএসসি তে, এখানে তেলে দুষ্কৃতকারী বানানটা ভুল। দুরাবস্থা না, আমরা দুরবস্থা বলি, এটা সন্ধি বিচ্ছেদ থেকে তোমরা আরো ভালো মতো পড়ে থাকবা দুরবস্থা কেন হয়। তারপর দৌড়, দৌড়ে কোনো চন্দ্রবিন্দু নাই, তাইলে বাকি থাকে কি? দুরারোগ্য, ঠিক আছে? দুরারোগ্য বানানটা সঠিক, ঠিক আছে? এই জন্য প্রথমটার উত্তর হবে দুরারোগ্য। তাহলে এইটা কি একদম এলিয়েন টাইপের প্রশ্ন? মোটেও না, এটা তোমাদের এইচএসসি সিলেবাসের ভেতর থেকে আসা একটা প্রশ্ন। আমরা এইচএসসি তে বানান শুদ্ধিকরণ এগুলো হচ্ছে পড়ে এসেছি, যদিও তোমাদের পরীক্ষা দিতে হয়নি, বাট পড়ছি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, সঠিক বানান কোনটা ভুল বানান কোনটা, খুব সহজ একটা প্রশ্ন এটা। আলাভোলা বাগধারার অর্থ কি? চিন্তা করে দেখো, আলাভোলা, যেমন আমরা বলি ছেলেটা আলাভোলা, আলাভোলা মানে কি? কিছু বুঝে না, মানে খুব সহজ সরল বোকাশোকা এরকম। তাইলে কি এটা অসহায় হয়? না। অকর্মণ্য হয়? না। অলস হয়? না। সাদাসিধে, তাইলে অ্যান্সার কি হবে? বি নাম্বার। কত সহজ প্রশ্ন! তাইলে দেখো, আমি তাইলে দেখে দেখে যাব যে একজন সাধারণ স্টুডেন্টের কত পাওয়া উচিত। তাইলে এখানে 1 পাইলাম, 2 পাইলাম, দুইটাই সাধারণ স্টুডেন্টের নাম্বার পাওয়ার কথা। বেগতিক অর্থে বে কোন ধরনের উপসর্গ? আমরা হচ্ছে যখন পড়েছিলাম, দেখো ফার্সি, ব বে বর বৎকার কমদর নিমফি আম, এগুলো কি ফার্সি উপসর্গ? এটা ক্লাস 9 থেকে আমাদের মুখস্থ থাকার কথা, যে ফার্সি উপসর্গ কোনটা, সংস্কৃত কোনটা, বাংলা কোনটা। তাহলে এটা ফার্সি উপসর্গ, 3টা সহজ প্রশ্ন। এরপরে দেখো কোনটা বিশেষ্য বিশেষণ জোর শুদ্ধ নয়। আচ্ছা, প্রথমটা হবে তাইলে বিশেষ্য, পরেরটা হবে হচ্ছে বিশেষণ।
তাহলে দেখো, আমি যদি দেখি শুদ্ধ না কোনটা, যে তোমার সরলতা, সারল্য, সরলতা এবং সারল্য। ঠিক আছে, তুমি এখন খেয়াল করে দেখো বিশেষ্য বিশেষণ কোনটা। ইংলিশে আমাদের কাছে, বাংলা অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, একটু ইংলিশে নিয়ে চিন্তা করো। ইংলিশে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি? অ্যাডজেক্টিভ তাদেরকেই বলি যেই ওয়ার্ডগুলোর পরে আরেকটা নাউন বসতে পারে। তাহলে তোমার কাজ হবে যে এখানে যে সেকেন্ড ওয়ার্ড যেগুলো আছে, এই সেকেন্ড ওয়ার্ডগুলোর পরবর্তীতে তুমি আরেকটা বিশেষ্য ওয়ার্ড বসাইতে পারো কিনা। আমরা কি বলতে পারি না শিথিল লকডাউন? শিথিল লকডাউন বলা যায়, শৈথিল্য লকডাউন বলা যায় না? তার মানে এটা বিশেষ্য, এটা বিশেষণ, দেখলাম আমরা। ঠিক আছে, দেখো আমরা প্রতীচী, প্রতীচ্য, প্রতীচ্যর পরে তুমি একটা বিশেষ্য বসাইতেই পারবা, কোনো সমস্যা নাই। হৃদয়, রাঢ়দিক, তুমি যদি বলো রাঢ়দিক ক্রন্দন বলতেই পারো, তার মানে এইটার পরে একটা বিশেষ্য বসতে পারে। হৃদয়ের পরে আর কোনো বিশেষ্য বসে না, তার মানে এইটা বিশেষ্য, এইটা বিশেষণ। তাহলে তিনটাই সঠিক আছে, তাহলে ভুল কোনটা? বি নাম্বারটা ভুল। সরলতা, সারল্য, আমি কি বলবো, মানে সরলতা, সারল্য এর পরে কি কোনো বিশেষ্য বসানো যায়? যায় না। তাইলে এইটা ভুল, এইটাও বিশেষ্য, এইটাও বিশেষ্য। জাস্ট কোনো গ্রামার সেন্স জানার দরকার নাই, কোনো নিয়ম শিখে আসার দরকার নাই, কমন সেন্স দিয়ে অ্যান্সার করা গেল 4 নাম্বারটা। 5 নাম্বার দেখো, ডেঙ্গু শব্দের উৎস ভাষা কি? এটা নাই পারতে পারো, ধরে নিলাম এটা এলিয়েন টাইপ প্রশ্ন, এটা স্প্যানিশ, এটা জানো না তোমরা, সমস্যা নাই। 5টার ভিতরে 4টা পারছি। পরে চলে যাচ্ছি, কুল কাঠের আগুন, এটা কি তুমি বাগধারা তোমরা জানো? কুল কাঠের আগুন, তুমি অনেকে কত আবেগ নিয়ে বলে আমার হৃদয়ে, আমার বুকে কুল কাঠের আগুন জ্বলছে। এর মানে কি হৃদয়ের ভিতরে ধ্বংসাত্মক কাণ্ড চলতেছে, নাকি হৃদয়ের দীর্ঘস্থায়ী জ্বালা, নাকি অসম্ভব কাণ্ড? কুলকাঠের আগুন মানে হচ্ছে তোমার তীব্র যন্ত্রণা, রাবণের চিতা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী জ্বালা, লঙ্কা কাণ্ড মানে ধ্বংসাত্মক কাণ্ড, আর তোমার পশ্চিম দিকে সূর্য ওঠা বা অমাবস্যার চাঁদ, এগুলো হচ্ছে তোমার অসম্ভব কাণ্ডের ভেতরে পড়ে। তাহলে এটার অ্যান্সার হবে কি তীব্র যন্ত্রণা। এগুলো যে কোনো বাগধারার বইয়ে আছে। আরেকটা সহজ প্রশ্ন, দেখো জল শব্দের সমার্থক শব্দ কি? দেখো ওদন, উদক, তান্ডুল, বারদী, এগুলো বইয়ে পাবা। তারপরে ধরে নিলাম যে সমার্থক শব্দ সবার মনে থাকে না, এইটাও ধরে নিলাম একটা এলিয়েন টাইপের প্রশ্ন। 2টা প্রশ্ন পেলাম এরকম। হরিৎ শব্দের অর্থ কি? খুবই সহজ প্রশ্ন, যারা সাধারণ জ্ঞান পারে, যাদের মানে কি বলে বাংলাও পড়ার দরকার নেই, তাদের জন্য সহজ। আমরা বলি চিরহরিৎ উদ্ভিদ, বলি না? তার মানে কি চির সবুজ, এভারগ্রিন। ঠিক আছে, তাইলে হরিৎ শব্দের অর্থ সবুজ। আরেকটা সহজ প্রশ্ন, মানানসই, এখানে সই কোন ধরনের প্রত্যয়? সই হচ্ছে বিদেশি প্রত্যয়। কোন ধরনের প্রত্যয়? বিদেশি। বিদেশি কই আছে? ডিতে আছে। ঠিক আছে, এটাও ধরে নিলাম। অনেকের হচ্ছে প্রকৃতি প্রত্যয় জানা নাই, আরেকটা কঠিন প্রশ্ন ধরে নিলাম। প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা, এক কথায় কি হবে? লবে যান। লবে যান কিভাবে বুঝবো এখানে? তুমি যদি এটাকে উপর 10-20 করেও অ্যান্সার করো, তাও অ্যান্সারটা তোমার লবে জানে আটকাবে। কারণ প্রাণ, প্রাণের সমার্থক শব্দ এখান থেকে যান, প্রাণ আর যান মিলে গেছে। তাইলে এক কথা এটা হচ্ছে লবে যান, প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা। বোঝা গেছে? এই জন্য অ্যান্সার হবে বি নাম্বার, লবে যান। বয়স হলে এরা আর কিচ্ছু না হোক, অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, এরা ছুটতে শেখে, শক্ত করে শিরেটা দিতে শেখে, দেহটা গেলেই হয় এমন ভাবনা করে। তার মানে কি কমপ্লিটিং সেন্টেন্স এটা। দেখো, বয়স হলে এরা কিচ্ছু না হোক, অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, এরা ছুটতে শেখে, এখানেও এরা, এখানেও এরা, রিডান্ডেন্সি হয়ে গেছে। ঠিক আছে, দেহটা গেলেই হয় এমন ভাবনা করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, তোমার প্রশ্নে ভুল আছে, শিরেটার স্থানে গিরেটা হবে। এখানে গিরেটা, শক্ত করে গিরেটা দিতে শেখে, বয়স হলে এরা আর কিচ্ছু না হোক, শক্ত করে গিরেটা দিতে শেখে। অ্যান্সার কি হবে? সি নাম্বারটা। এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপার থেকে নেওয়া প্রশ্ন, একটা সরাসরি একটা লাইন ছিল এটা, লাল সালুর একটা লাইন, সেই লাইন থেকে এটা নেয়া। তো যারা একবার তোমরা হচ্ছে সহপাঠ পড়ছো, তাদের জন্য এটা কোনো ব্যাপার হওয়ার কথা না। এরপরে দেখো, ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার মতো পণ্ডিত মশাই কোন 2টা ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিল?
ওকে, আই ওয়াজ জাস্ট ডিসকানেক্টেড, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওকে, তাহলে দেখো, তাহলে এক মাঘে শীত যায় না, এটা হবে হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তোমার কি বলে, ট্রান্সলেশনে গেলেই পাবা। ডিলেমা খুব কমন একটা শব্দ আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে? যাদের একটু নাক কান চোখ খোলা থাকে তারা এই প্রশ্নের সাথে খুবই পরিচিত, এই শব্দটার সাথে। আমরা এখন যেমন তোমাদের মধ্যে একটা ডিলেমা কাজ করতেছে, ভাইয়া ডি ইউনিটের প্রিপারেশন নিব নাকি এ ইউনিটের প্রিপারেশন নিব, ভাইয়া আমি কি আবার একটু ডেন্টালের প্রিপারেশন নিব নাকি ডি ইউনিটের প্রিপারেশন নিব। এই যে তোমার একটা দোলাচল, এটা করব নাকি ওইটা করব, এটাকে বলা হয় কি তোমার ইংলিশের ডিলেমা, বা বাংলায় বলা হয় উভয় সংকট। অ্যান্সার গোজ ফর নাম্বার সি। বলো পাখাল। পাখাল শব্দের অর্থ কি? পাখাল মানে এটাও তোমাদের কিন্তু বই থেকে নেওয়া, পাখাল ভাত, আমরা যেটাকে বলি পান্তা ভাত। পাখাল ভাত এটা তোমরা আজ পর্যন্ত এইচএসসি পর্যন্ত আস্তে আস্তে কোনো না কোনো ইয়াতে পেয়েছো, চাষার দুঃখতে পেয়েছো তোমরা। তাহলে পাখাল শব্দের অর্থ কি? পান্তা ভাত। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। তাহলে এরপরে 16 নম্বরে চলে যাই। কোন শব্দে এ শব্দের বিকৃত উচ্চারণ হয়েছে? তেলাপোকা, দেহ, শেষ, হেতা। এটা কে না পারবে? দেহ এর উচ্চারণ ঠিক আছে, শেষ এর উচ্চারণ ঠিক আছে, হেতা কোথাওই এর উচ্চারণ বিকৃত হয় নাই, কিন্তু এটা লিখতে যে আমরা কি বলি? তেলা পোকা। এই যে তে থেকে ত্যা হয়ে গেল। যেমন আমরা যেমন বলি না, কিন্তু আমরা কি বলি? আমরা যেমন বলি, তাই না? আমরা দেখেন বলি না, কিন্তু আমরা দেখেন বলি। তেমনি তেলা পোকা বলি না, আমরা তেলা পোকা বলি। এটা যে বিকৃত উচ্চারণ হয়েছে এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে 16টা এমসিকিউ পড়লাম। আমার চোখে 3টা প্রশ্ন ছিল যেটা একটা সাধারণ স্টুডেন্টের পক্ষে পারা সম্ভব না, বাট 13টা পারা পসিবল কিনা আপু ভাইরা একটু ইয়েস বলে জানাও তো। যে 7 দিন যদি কেউ বাংলা পড়ে তার জন্য 13 পাওয়া সম্ভব না, এই প্রশ্নে ইয়েস অর নো। কারো যদি মনে হয় যে না ভাই সম্ভব না, সেও জানাইতে পারো। এখানে 16টার ভিতর 13টা পাওয়া পানির মতো সহজ। তাইলে আমরা বাংলা থেকে 13 নাম্বার তুলে নিচ্ছি ভাই। বাংলা আমি কিন্তু ভয় পাইতাম, আমি 30-এর মধ্যে বাংলায় পেয়েছিলাম ইউনিটে 13, আর তোমরা 16-র মধ্যে 13 পেয়ে গেছো ভাই, আলহামদুলিল্লাহ, মারহাবা। আমি যদি 30-এ 20 পাইতাম বাংলায়, তাইলে হচ্ছে মনে করো ঢাকা ভার্সিটি যে ডি ইউনিটে, সেইবার আমি 50তম বা 60তম হইতাম। বাট বাংলাতেই আমার কপালে শনি লাগছিল। আচ্ছা, তারপরে দেখো ইংলিশে চলে যাই। ইংলিশের প্রশ্নগুলো আসলে কতটুকু সহজ বা কঠিন। টিনা ইজ রিনাউন্ড, এটা কোন বিষয়ের প্রশ্ন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিনাউন্ড এর পরে সবসময় ফর বসে। রিনাউন্ড ফর মানে কি? কোনো কিছুর জন্য বিখ্যাত, কোনো কিছুর জন্য পরিচিতি লাভ করা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়, কিন্তু এটা মুখস্থ ছাড়াও যে কেউই পারে। রিনাউন্ড ফর মানে কি? পরিচিতি। যেমন আমরা বলতে পারি শাকিব আল হাসান ইজ রিনাউন্ড ফর হিজ অলরাউন্ডিং পারফরমেন্স। যদি লিওনেল মেসির কথা বলি, গতকালকে কোপা ডেল রে জিতছে, কি বলবো? লিওনেল মেসি ইজ রিনাউন্ড ফর হিজ ড্রিবলিং স্কিল। তেমনি আমি যদি বলি আই অ্যাম রিনাউন্ড ফর মাই হ্যানতেন, তাইলে রিনাউনের পরে সবসময় ফর বসে, যার মানে কোনো কিছুর জন্য বিখ্যাত, কোনো কিছুর জন্য সুপরিচিত। ঠিক আছে, অ্যান্সার গোস ফর নাম্বার ডি। তারপরে দেখো হি ওয়াজ নট, তোমার দেখো কনভারসেন্ট ড্যাশ দ্য প্ল্যান। তাহলে এখানে কি হবে? তোমার হি ওয়াজ নট কনভারসেন্ট উইথ দ্য প্ল্যান। ঠিক আছে, হি ওয়াজ নট কনভারসেন্ট উইথ দ্য প্ল্যান। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কনভারসেন্টের পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে তোমার কি বসবে? এখানে তোমার বসবে হচ্ছে সবসময় উইথ। ধরো তুমি হচ্ছে এটা সবসময়, ধরো তোমার মানে এটা নাও মাথায় থাকতে পারে, বা তুমি নাও পড়ে থাকতে পারো যে আসলে কনভারসেন্টের পরবর্তীতে কি বসবে। তো সব যে পারতে হবে এমন না, এটা আমরা ধরে দিলাম একটা এলিয়েন টাইপের প্রশ্ন। ঠিক আছে, যে সে যে এই প্ল্যানটার সাথে মানে ব্যাপারে যে জানে, ব্যাপারটা এরকম না। তাহলে কনভারসেন্ট উইথ মানে কি? কনভারসেন্ট উইথ মানে হচ্ছে কোনো কিছু জানা বা কোনো কিছুর সাথে পরিচিত থাকা। যাই হোক, তারপরে দেখো ওয়ার্নিং, এটাকে কি বলতে বলছে? কমপ্লিট সেন্টেন্স করতে বলছে কারেক্ট ওয়ার্ড দিয়ে। নো আনঅথরাইজড পার্সোনেল ড্যাশ দিস পয়েন্ট, বিয়ন্ড দিস পয়েন্ট। ঠিক আছে, বিয়ন্ড দিস পয়েন্ট মানে কি? তোমার এটা সীমারেখা। তুমি যখন মনে করো বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার দিয়ে তুমি চুপ করে পার হয়ে যাচ্ছ, তোমাকে কি বিএসএফ ধরবে না? বিজিবি ধরবে না? কি বলে ওরা? কিন্তু ওয়ার্নিং বলে না, ওরা বলে কি হল্ট। তার পরবর্তীতে যায়, তারপরে যে বলে নো আনঅথরাইজড পার্সোনেল, মানে কি? পার্সোনাল মানে হচ্ছে কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো জায়গায় মানে অ্যাপয়েন্টেড কোনো লোক। আনঅথরাইজড মানে কি? যার পারমিশন নাই। তাইলে তোমার যদি পারমিশন না থাকে, তুমি তো আমাদের কাঁটাতারের বেড়া টপকাইতে পারবা না। তখন কি বলবে? নো আনঅথরাইজড পার্সোনেল বিয়ন্ড দিস পয়েন্ট। ঠিক আছে,
আমরা বলি বিয়ন্ড ইমাজিনেশন, আমার চিন্তারও বাইরে। তাইলে দিস পয়েন্ট, বিয়ন্ড দিস পয়েন্ট মানে কি এই পয়েন্টের বাইরে কোনো আনঅথরাইজড পার্সোনাল যাইতে পারবে না। খুব সহজ প্রশ্ন ছিল বি নাম্বারটা, অ্যান্সার হবে বিয়ন্ড। এরপরে দেখো টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে, তাহলে অ্যান্সার কি হবে দেখো ডিড জসিম ওয়েন্ট। আমরা জানি পরপর দুইটা ভার্বের ভি টু ফর্ম বসে না, এখানে ডু ভার্ব ভি টু হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার ভি টু বসে নাই, ঠিক আছে। এখানে দেখো হ্যাড জসিম গো, হ্যাড থাকলে এখানে ভি থ্রি বসে, ওয়াজ থাকলে আইএনজি বসে, তাহলে বাকি থাকে কি ডিড জসিম গো। পানির মতো সহজ প্রশ্ন, ক্লাস 5-6 লেভেলের প্রশ্ন এটা। এরপরে দেখো দ্য ড্রেস ওয়ার ডিজাইনড বাই, এখানে কি হবে বাই আ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। বাই দা কেন হইল না ভাইয়া? আমরা জানি দা কখন বসে, যা যখন নির্দিষ্ট করে দেওয়া হয় কিংবা ডেফিনেট করে দেওয়া হয়। সেটা বুঝবো কিভাবে? তোমার কোনো একটা গ্যাপ আছে, এর পরবর্তীতে ফ্রেজটার যদি এক্সটেনশন থাকে, যেমন এখানে দা তখনই বসতো দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই দ্য ফেমাস ইটালিয়ান আর্টিস্ট হু গট আ প্রাইজ ব্যাক ইন 2020। একজন ফেমাস ইটালিয়ান আর্টিস্ট যে 2020 সালে পুরস্কার পেয়েছিল, সে এটা ডিজাইন করেছে। তাহলে দেখো ফেমাস ইটালিয়ান আর্টিস্ট তো অনেকেই আছে, এখানে কোন ফেমাস ইটালিয়ান আর্টিস্ট তার কথা কি বোঝানো হয়েছে? না, তার মানে এটা অনির্দিষ্ট, তাই আর্টিকেল হিসেবে এ বসবে। এটা যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু, তাই এন বসবে না, চোখ বন্ধ করে এ হবে। খুবই সহজ প্রশ্ন। তারপরে দেখো ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি, তাহলে দা যেহেতু আছে আমরা জানি দা এর পরে মোস্ট বসবে, তাহলে মোরটা প্রথমেই বাদ। আমরা এখানে আমাদেরকে কি লাগবে? মোস্টের পরবর্তীতে তোমার একটা অ্যাডজেক্টিভ লাগবে, কারণ সিটি একটা নাউন, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসবে। পিপল কি অ্যাডজেক্টিভ? না। পপুলেশন কি অ্যাডজেক্টিভ? না। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, তাহলে অ্যান্সার গোস ফর ইট ইজ দ্য মোস্ট পপুলাস সিটি অফ দ্য কান্ট্রি, তাহলে অ্যান্সার কি হবে? এ নাম্বারটা। তাহলে এটাও কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। এরপরে দেখো হু সেজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন 80 days। Who says that you can go around the world in 80 days? Go around, এটা তোমাকে জানতে হবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। কি বলা হয়? গ্রুপ ভার্ব, বা এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। তাহলে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব মানে কি? কোনো একটা ভার্বের পরবর্তীতে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন অর্থ বিশিষ্ট যেই ভার্বটা তৈরি করে সেটাকে গ্রুপ ভার্ব কিংবা ফ্রেজাল ভার্ব বলা হয়। যেমন গো মানে যাওয়া, অ্যারাউন্ড মানে হচ্ছে মানে তোমার কি বলে চারদিকে, ধরো চারদিকে যাওয়া না, কিন্তু গো রাউন্ড মানে হচ্ছে তোমার ভ্রমণ করা। তাহলে এই গ্রুপ ভার্বগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, পড়লেই পারবো, আদারওয়াইজ পারবো না আমরা। তাহলে এটা একটা গ্রুপ ভার্বের উদাহরণ, তাইলে এটা অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার, অ্যারাউন্ড। ওকে, 8 নাম্বারটা দেখি। দ্য রেলওয়ে উইল কম্পেনসেট। এরকম বড় প্রশ্ন থাকলে প্রথম কাজ হবে তোমাকে এলিমিনেট করে দেয়া, ঠিক আছে। এলিমিনেট করে দেওয়া হবে, মানে দেখো দ্য রেলওয়ে উইল কম্পেনসেট আস, এটা 4টা বাক্যেই সেম আছে, তাহলে এই অংশটুকু পর্যন্ত আমরা কিচ্ছু দেখবো না, বাকিটা দেখতে হবে। কম্পেনসেট এর পরে কি উইথ বসবে, কম্পেনসেটের পরে ফর বসবে, কম্পেনসেট দা বসবে, কম্পেনসেটের পরে তো একটা আর্ট প্রিপোজিশন বসবেই, তার মানে সি নাম্বারটা হচ্ছে না, ডি নাম্বারটাও হচ্ছে না, তাইলে এ অথবা বি বসবে। তাইলে দেখো কম্পেনসেটের পরবর্তীতে সবসময় ফর বসে, কম্পেনসেট ফর দ্য লস। ধরো মানে কি বলে, তুমি আর আমি মিলে লং ড্রাইভে গেছি বাইক নিয়ে, মাঝপথে যায় তুমি আমারে হচ্ছে বাইকে মেরে দিছো, এখন তারপর আমার বাইকও গেছে, আমার হাড্ডিও গেছে পায়ের, তখন আমি তোমাকে কি বলবো? ইউ শুড কম্পেনসেট ফর দ্য লস। তার মানে কি যে তোমার এটার ক্ষতিপূরণ দিতে হবে, আমার বাইক ভাঙছো আমার বাইকের ক্ষতিপূরণ দাও, আমার হাড্ডি ভাঙছো আমার চিকিৎসার টাকা দাও, ব্যাপারটা এরকম। তাহলে মনে রাখবা কম্পেনসেট ফর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে মাত্র পড়লা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্থক্যটা কোথায়? দেখো গ্রুপ ভার্বের শুরুটা সবসময় হয় তোমার কি দিয়ে? তোমার একটা ভার্ব দিয়ে, ঠিক আছে, আর এর পরবর্তীতে তোমার প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকতে পারে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরুটা তোমার ভার্ব দিয়ে হইতে পারে, অ্যাডজেক্টিভ দিয়ে হইতে পারে, অ্যাডভার্ব দিয়ে হইতে পারে, এর পরবর্তীতে অনলি প্রিপোজিশনই বসে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা বই পুস্তকে পেয়ে যাবা, আর আমরা তো কি বলে তোমাদেরকে গাইডলাইন দিবই। মিডিওকোর, মিডিওকোর শব্দটার অবস্থা কি, মানে অর্থ কি? মিডিওকোর মানে হচ্ছে যে মানে কি বলে মধ্যম পন্থা, মানে যে খুব বেশি মানে ভালো কিছু
মানে খুব ভালো না, সুপিরিয়র না, আবার খুব বেশি ইনফেরিয়র না, তাদেরকে আমরা মিডিওকর বলি, মানে মধ্যম সারির। যেমন ছাত্র হিসেবে আমি মিডিওকর ভাই, আমি অত ভালো স্টুডেন্ট না, আমি ফার্স্ট হইতে পারি না, আবার ফেলও করি না, চলে আর কি। বাপ মা প্যারাও দেয়, আবার খুশিও হয়। তাহলে এইরকম পরিস্থিতিটাকে কি বলা হয়? মিডিওকর। তাহলে বুঝে গেছো মিডিওকর মানে এভারেজ। তাহলে আরেকটা সহজ প্রশ্ন, তাহলে দেখো এরপরে স্পুরিয়াস। স্পুরিয়াস মানে কি? যেটা হচ্ছে আর্টিফিশিয়াল। স্পুরিয়াস কথাটার অর্থ কি? আর্টিফিশিয়াল। তাইলে এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ জানতে চাইছে, তাহলে কি হবে এটা? জেনুইন। জেনুইন মানে একদম রিয়েল। এটা পড়তে হবে, না পড়লে পারবা না, এটা বোঝানোর কিছু নাই। ধরে নিলাম এইটা তোমাদের পক্ষে অ্যান্সার করা টাফ। পরে চলে যাই, দেখো ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। ঠিক আছে, এটা জাস্ট পরীক্ষার হলে যখন প্রভার্ব আসবে ওইটাকে একটু ভিজুয়ালাইজড করার ট্রাই করবা। কার্ট মানে কি? তোমার যেখানে জিনিসপাতি থাকে এইটাকে বলা হয় কার্ট। কার্ট যদি না বুঝো, কমন সেন্স খাটাও। আমরা যখন অনলাইনে কিছু অর্ডার করতে যাই, ওয়েবসাইটে ঢুকি, ওইখানে এইরকম একটা সাইন থাকে না? ফুড পান্ডা অর্ডার করতে গেলে কি লেখা আসে? অ্যাড টু দ্য কার্ট। আসে কি আসে না বলো? অ্যাড টু দ্য কার্ট। তার মানে কি আর্ট কার্ট দেখতে এইরকম। এখন আমাকে বলো যে একটা ঘোড়া, আমি আঁকা আঁকি পারি না, ধরো এটা একটা ঘোড়া, ঘোড়ার পিছে কার্ট থাকে নাকি সামনে কার্ট থাকে যেটাকে টেনে নিয়ে যায়? ঘোড়ার পিছে কার্ট থাকে। ভেরি গুড। ঠিক আছে, ঘোড়ার পিছে কার্ট থাকে। তাইলে তুমি যদি মানে এখন এই কার্ডটাকে বিফোর নিয়ে আসো, মানে তার মানে যদি সামনে নিয়ে আসো, তাইলে কিন্তু আর হবে না ব্যাপারটা। তাইলে এই জন্য বলা হচ্ছে যে সবকিছু একটা অর্ডারের সাথে করো। ডু থিংস ইন প্রপার অর্ডার। বুঝতে পারছো? ওকে। কার্ড বিফোর দ্য হর্স মানে তাদের সামনে নিয়ে আসা। যেমন হচ্ছে মানে কি বলে, আমরা বলি স্ট্যান্ড বিফোর মি। এটার মানে কিন্তু আমার পিছে দাঁড়ো এটা না, আমার সামনে এসে উপস্থিত হও। বুঝতে পারছো? তাইলে ঘোড়ার আগে যদি তুমি কার্ড নিয়ে যাও, তাইলে জিনিসটা এলোমেলো হয়ে গেল। ধরো তুমি, তোমার সামনে পরীক্ষা, এই ধরো মে মাসে হচ্ছে তোমার ডিউনিটে পরীক্ষা, জুন মাসে ধরো তোমার আইবি এর পরীক্ষা। তুমি মের 25 তারিখে যে যদি আইবি এর পড়া পড়ো, আর মের শেষের দিকে যে যদি ডিউনিটের পড়া পড়ো, তাইলে হবে না। তখন এটাকে বলবো ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। জিনিসগুলো সিকোয়েন্সের সাথে করো। ডু থিংস ইন প্রপার অর্ডার। অ্যান্সার গোস ফর নাম্বার ডি। দেখো এটা কিন্তু কমন সেন্স দিয়ে পারছি। পরীক্ষার হলে ট্রাস্ট মি ভাইয়া, পুরা 7 দিনের প্রিপারেশন, 30 দিনের প্রিপারেশন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে তোমার বুদ্ধি কতটুকু খাটাইতে পারছো, এটাই। এরপরে দেখো একটা প্যাসেজ দেয়া আছে, প্যাসেজটা আমি পড়বো না তোমাদের উদ্দেশ্যে, আমি জাস্ট অ্যান্সার গুলো বলে দিচ্ছি, প্যাসেজগুলো তোমরা পারবা। দেখো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়েল নোন ফর্ম অফ মানি ইন দ্য পাস্ট। দেখো, খুবই কমন জিনিস, যে আগে মানে আমাদের যে মুদ্রা ছিল, এটার সবচেয়ে পরিচিত ফর্ম কোনটা ছিল? কয়েন। এটা 4 নাম্বার ইয়েতে লেখাই আছে, কয়েনের কথা বলাই আছে। তাহলে আরেকটা প্রশ্ন পেরে গেছি। প্যাসেজটা কি নিয়ে বলা আছে? এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যে প্যাসেজের টাইটেল। দেখো, আজকে তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিব, বাট এরকম অনেক ট্রিক শিখাবো, বাট ভাইয়া পুরা একটাই রিকোয়েস্ট, ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে, নাইলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবা। এমন হইতে পারে যে আমার ক্লাসের আজকে একটা পড়ানো থেকে তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসছে, যেটা প্রত্যেক বছর হয়। আল্লাহ কেন জানি হচ্ছে কাকতালীয় ক্ষমতা দিছে কিছু, বুঝছো? যে যেই জিনিসগুলো পড়াই এন্ড ওখান থেকেই প্রশ্ন আসে। যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তারা বলতে পারবে, মেডিকেলের 10টার 10টাই আমাদের পড়ানো থেকে কমন পড়ছে, 10টার 10টাই। ইটস মোর দ্যান ইনাফ। ঠিক আছে? এন্ড প্রত্যেক বছর যে জিনিসগুলো পড়াই, যে জিনিসগুলো হাইলাইট করি, ওখান থেকে প্রশ্ন চলে আসে কিন্তু। তো কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে কমন পেয়েও যেতে পারো। দেখো, টাইটেলের বিষয়ে তোমার 4টা, এই 4টা টাইটেলই তুমি প্যাসেজটার সাথে রিলেট করতে পারবা, কোনোটাকেই তুমি ফেলে দিতে পারবা না। ঠিক আছে? এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, কিন্তু এ নাম্বারটা কেন হবে? ধরো তোমাকে কোভিড-19 নিয়ে একটা প্যাসেজ আসছে, ওখানে তোমার শুরুতে লেখা কোভিড-19 উৎপত্তি কিভাবে হয়েছে, কিভাবে চায়নার উহান শহর থেকে সেটা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কিভাবে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আমাদের পড়াশোনা, চাকরি বাকরি, সবকিছুর বাজে অবস্থা, এরকম একটা প্যাসেজ চলে আসছে। এর মানে কোভিড-19 পরবর্তীতে স্বাস্থ্য ব্যবস্থা কি পরিবর্তন ঘটছে, কি কি আমাদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে, কি কি অসুবিধা হয়েছে, সবকিছু লেখা। এখন বলছে এই প্যাসেজটার একটা টাইটেল দাও। তোমাকে 4টা অপশনের ভিতরে প্রথমে বলছে দ্য অরিজিন অফ কোভিড-19, তারপরে বলছে দ্য হার্শ রিয়ালিটি অফ কোভিড-19, দ্য অ্যাডভান্টেজেস অফ কোভিড-19, মেজারমেন্ট ইন হেলথ সেক্টর ইন কোভিড-19। তাহলে দেখো, 4টার 4টাই কিন্তু প্যাসেজের সাথে যায়, বাট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে
দ্য হার্শ রিয়েলিটি অফ কোভিড-19। কারণ এইটা একটা আমব্রেলার মতো কাজ করতেছে। আমব্রেলা মানে এইটার ভিতরেই বাকি পয়েন্টগুলো চলে আসছে। যেমন হার্শ রিয়ালিটির ভেতরেই অরিজিন কিভাবে, এটার নেগেটিভ ইম্প্যাক্টগুলো কি কি, কি কি পরিবর্তন ঘটছে সবকিছু চলে আসে না? এক্স্যাক্টলি। তেমনি ভাবে হাউ মানি চেঞ্জেস সোসাইটি, হাউ কয়েন্স কেম ইনটু এক্সিস্টেন্স, ইম্পর্টেন্স, সবগুলো কি দ্য হিস্ট্রি অফ মানি ইন হিউম্যান সোসাইটির ভিতরে আসে কি আসে না? অ্যান্সার করো সবাই, বলো। এক্স্যাক্টলি। তাইলে এখানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার এ নাম্বারটা। তাহলে এখন থেকে হয়তো টাইটেলে যদি তোমাদেরকে মানে কোনো টাইটেল লিখতে বলে কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপরে দেখো দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, এটা প্যাসেজ পড়লে তোমরা পারবা, প্যাসেজে একদম মানে হুবহু লেখা আছে কয়েন্স ফলোড দ্য ইনভেনশন অফ মানি। এরপরে হাউ ডাজ দ্য প্যাসেজ ডিফাইন মানি, এটাও তোমরা প্যাসেজ থেকে পারবা। এনিথিং দ্যাট ইজ ইউজড, এটার আরেকটা শর্টকাট আছে। আরেকটা জিনিস, এটা তোমার একদম সিলি শর্টকাট। মনে করো তোমার পরীক্ষার লাস্টে আর 5 মিনিট বাকি আছে, তোমার এখন আর কোনো কিছু পড়ে অ্যান্সার করা সম্ভব না, তোমার হাতে এখনো 10-15টা এমসিকিউ বাকি। আন্দাজে যদি দাগাইতে যাও তখন খেয়াল করবা যেই অপশনটা সাইজে বড় সেইটার অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে। কারণ খুবই কমন সেন্স, টিচার যদি এ নাম্বারটা অ্যান্সার না রাখে, একটা ভুল অ্যান্সারের জন্য এত বড় একটা লাইন লিখবে না, এটা খুবই স্বাভাবিক, এটা একটা কমন সাইকোলজি। ঠিক আছে? তাহলে যখন উপর 10-20 করে দাগাবা, তখন যেই অ্যান্সারটা সাইজে বড় সেইটার দিকে যাবা, তাইলে নাম্বার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। বাট সব সময় এটা খাটবে না, এটা তোমার 50% টাইমে লাক ফেভার করবে, বাকি 50% টাইমে তোমার মানে একদম হয় হিরো নাইলে জিরো। আমি তখনকার কথাই বলতেছি যখন তুমি একদমই পারো না, আন্দাজে দাগাইতে হবে, তখন তুমি এরকম করে দাগাবা, হয়ে যাবে। দেখি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ডেবিট অ্যান্ড ক্যাশ কার্ডস আর নিউয়ার ফর্মস অফ মানি, এটা তো আমরা জানি। ঠিক আছে, ডেবিট অর ক্যাশ কার্ডস আর, এটা তো ওয়্যার না, হ্যাভ অলওয়েজ বিন না, এটা এখন হয়েছে, আর নিউয়ার ফর্মস অফ মানি বলা আছে। তাহলে 16টা ইংলিশ পড়লাম, আমার কাছে মনে হয়েছে এখান থেকে কঠিন প্যাসেজে ধরো একটা ভুল করবা, সিনোনিম অ্যান্টোনিম থেকে ভুল করবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা ভুল করবা। 16-র ভিতরে 12 পাওয়া সম্ভব না এই প্রশ্নে? তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, কত পাওয়া সম্ভব বলো? 16-র মধ্যে 12 পাওয়া সম্ভব কিনা? ইয়েস নো? ইয়েস, 12 পাওয়া সম্ভব। তাইলে আমরা বাংলায় 13, ইংলিশে 12 পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, ভেরি গুড। এবার চলে আসি আমাদের সাধারণ জ্ঞান বিষয়াবলিতে। দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনার পরিচালককে আলমগীর কবির। এটা হয়তো এখন পারবা না, বাট ভর্তি পরীক্ষার আগে এটা যদি না পারো তাহলে তোমার প্রিপারেশনই হয় নাই। কারণ তুমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নাও আর না নাও, মুক্তিযুদ্ধের টপিকটা তোমার ভালো করে পড়ে যাইতেই হবে। এটা তোমার মেডিকেলে আসছে, ডেন্টালে আসে, ঢাকা ভার্সিটিতে আসবে। ঠিক আছে? সো মুক্তিযুদ্ধের পার্ট যদি কেউ পড়ে, মুক্তিযুদ্ধের যে কয়টা কমন সাহিত্য আছে, চলচ্চিত্র আছে, তার ভিতরে ধীরে বহে মেঘনা একটা, এর পরিচালক আলমগীর কবির। বাকিগুলো জেনে রাখো। আবার তোরা মানুষ হ মতো বিখ্যাত একটা ছিলেন, সেটা খান আতাউর রহমান, হুমায়ুন আহমেদ অনেকগুলো করেছেন, শ্যামল ছায়া, আগুনের পরশমণি, সুভাষ দত্তের হচ্ছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এরকম আরো কিছু আছে। যাই হোক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন, 2019 সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। এটা 11ই মে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে? তো তোমাদের এবছর যদি প্রশ্ন আসে, 2021-2020 সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে, মুজিব বর্ষ থেকে প্রশ্ন আসতে পারে, তোমার সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে প্রশ্ন আসতে পারে। ঢাকা ভার্সিটি কিন্তু সাম্প্রতিক বিষয়ে বেশি জোর দেয়। তারপরে দেখো, সম্প্রতি শুদ্ধ বানান কোনটা? কমন, যে কেউ পারবে। চট্টগ্রাম বানানটা যে চেঞ্জ হয়ে গেছে, চিটাগাং চেঞ্জ হয়ে গেছে, চিটাগাং চেঞ্জ হয়ে গেছে, ছোটগ্রাম তো না, চট্টগ্রাম। এ নাম্বারটা পারলাম আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট প্রদান করেন। এইটা ক্লাস 4-5 থেকে বাচ্চারা পারে, যখন থেকে তারা কবি পরিচিতি পড়া শুরু করছে, যে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট, ডক্টর অফ লিটারেচার, এই ডিগ্রিটা প্রদান করেন। কয়দিন আগে তো দেখলাম যে আমাদের মমতাজ ইন্ডিয়ার একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পাইছে। প্রশ্ন আসতেই পারে, বলা যায় না। ঠিক আছে? বাংলাদেশের একমাত্র লোক সঙ্গীত শিল্পী হিসেবে ডিলিট পুরস্কার পাওয়া। ওকে, তারপরে দেখো,
2019-20 অর্থ বছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার কত? বাজেট যারা পড়েছে তারা জানে 5,23,190 কোটি টাকা। তোমাদের তাইলে 2020-21 অর্থ বছরের বাজেট আসতে পারে, ঠিক আছে? 2020-21-এর অর্থ বাজেট তোমাদের খুব ভালো মতো পড়তে হবে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটা? মহেশখালী, যে কেউ জানে। নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপে হচ্ছে তোমার ঘূর্ণিঝড় হয়, এখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের একটা প্ল্যান করা হচ্ছে। পাহাড়পুর হচ্ছে বৌদ্ধ যুগের ধ্বংসাবশেষ আছে এখানে। কুতুবদিয়াতে বাতিঘর আছে। আর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। খুব সহজ প্রশ্ন। কোন প্রতিযোগিতায় রোমান সানা স্বর্ণপদক জিতেছেন? এশিয়া কাপ আর্চারি, ঠিক আছে? রোমান সানা, তখন রোমান সানাটা খুব পরিচিত নাম ছিল। তখন বাংলাদেশের পেপার পত্রিকা থেকে সব জায়গায় শুধু রোমান সানা রোমান সানা, সেটা খুব কমন কথা ছিল যে রোমান সানা যে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? তোমরা সবাই জানো। কবরী সারোয়ার, মেহের আফরোজ চুমকি, পান্না কায়সার, এদের নামই শুনি নেই, বাট কার নাম শুনেছি? সেলিনা হায়াত আইভি, ঠিক আছে? ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী মেয়র। খুব সুন্দর একটা প্রশ্ন। এরপরে দেখো, নিচের কোনটা বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে থাকে? 999। তোমার যে কোনো প্রয়োজনে তুমি 999-এ ফোন দিবা, এটা একটা হটলাইন, খুব কমন একটা প্রশ্ন 999। তারপরে দেখো, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিচের কোন দেশটি সহযোগিতা করছে? জাপান। সাম্প্রতিক প্রশ্ন থেকে এসেছে এটা। তারপরে দেখো, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। দেখো, চারটে অপশনের ভিতরে বড় অপশন যেটা আন্দাজে দাগাইলে কি নাম্বার পাওয়া যায় না, দেখো আরেকটা প্রমাণ যে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। এইটা অ্যান্সার না হইলে টিচার এরকম সংক্ষেপেই দিত, কি করতো জানো? জে বি লারমা, এটা যদি অ্যান্সার না হইতো। কারণ টিচার জানে এইটা অ্যান্সার, বাকি অ্যান্সার গুলো তো অ্যান্সার না, ওইটাতে এত কষ্ট করে কেন করবে? এইগুলো অ্যান্সার হইলে এম এর ফুল রূপ লিখতো, এন এর ফুল রূপ লিখতো। তাহলে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, এটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? মুখস্থ থাকার কথা পোলাপানের, যে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছেন আর বঙ্গভঙ্গ বাতিল করেছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করেছিলেন, দুই বাংলাকে এক করে দিয়েছিলেন। তাহলে অ্যান্সার গোস ফর নাম্বার সি, লর্ড কার্জন। তাইলে 1905 সালে দুই বাংলাকে ভেঙে পূর্ব বাংলা পশ্চিম বাংলা সৃষ্টি করেছেন লর্ড কার্জন। পরবর্তীতে হিন্দুদের প্রতিবাদের মুখে দুই বাংলাকে একত্রিত করেছিলেন লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে? তারপরে দেখো, বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? খুবই স্বাভাবিক, সাবমেরিন ঘাঁটির জন্য গভীরতম সমুদ্র বন্দর দরকার, আর সেটার জন্য কক্সবাজার সবচেয়ে বেটার অপশন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কক্সবাজার। এরপরে, ঢাকা কেন মেগা সিটি? মেগা সিটি কাদেরকে বলে? মানে যাদের জনসংখ্যা তোমার 1 কোটি বা 10 মিলিয়নের অধিক, তাদেরকে মেগা সিটি বলে। ঢাকায় প্রায় 2 কোটির মতো মানুষ বসবাস করে। যানবাহনের জন্য মেগা সিটি বলে না। পরিবেশ দূষণের কারণে বলে না। অত্যাধিক দালান করার জন্য বলে না। অত্যাধিক জনসংখ্যার জন্য বলা হয় মেগা সিটি। মেটা সিটি, তোমার মেগা সিটি মেটা সিটি এই দুইটাই জনসংখ্যার কারণে এই টার্মগুলো দেওয়া হয়। তারপরে দেখো, জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? এটা হচ্ছে ওসি পরিষদ, ঠিক আছে? ওসি পরিষদ, কারণ সাধারণ পরিষদ এখনো আছে, নিরাপত্তা পরিষদ আছে, আন্তর্জাতিক বিচারালয় আছে। ওসি পরিষদটা কি? পৃথিবীর মানে দুটো দেশের ভিতরে যদি কোনো যুদ্ধ কিংবা তোমার কোনো সংঘাত চলমান থাকে, সেগুলো মীমাংসা কিংবা তোমার সেগুলো নিষ্পত্তি করাই ওসি পরিষদের কাজ ছিল। কিন্তু 90-এর দশকে বেশ কিছু যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ এবং পরবর্তীতে আরো কিছু আফ্রিকান এবং মিডল ইস্টের যুদ্ধ থামাই দেওয়ার পরবর্তীতে ওসি পরিষদ দেখেছে এবং জাতিসংঘ দেখেছে পৃথিবীতে আর ওই রকম ম্যাসিভ আকারে কোনো যুদ্ধ হচ্ছে না দ্বিপাক্ষিক ভাবে। তখন থেকে ওসি পরিষদের কার্যক্রম অকার্যকর হয়ে গেছে। যদিও এখন প্যালেস্টাইন ইসরায়েলে মানে হানাহানি চলতেছে, বাট ওটাকে যুদ্ধ বলা যায় না, কারণ একদম উন্মুক্ত ময়দানে কিন্তু কেউ যুদ্ধ করতেছে না। একটা দেশের দুর্বলতার সুযোগ দিয়ে অন্য দেশ অ্যাটাক করে যাচ্ছে। আর ওসি পরিষদ সরাসরি মানে যুদ্ধরত, আমরা যেমন 71 সালে যুদ্ধ করেছি, আর্মেনিয়ান ওয়ারের কথা বলতে পারো, বিশ্বযুদ্ধের কথা বলতে পারো, ভিয়েতনাম ওয়ারের কথা বলতে পারো, এটা কিন্তু সরাসরি যুদ্ধ ছিল। ওই রকম যুদ্ধ পৃথিবীতে আর নাই, তাই ওসি পরিষদের কার্যক্রমটা এখন স্থগিত, ঠিক আছে? তারপরে দেখো, একজন লিখেছো বঙ্গভঙ্গ কি ভাইয়া? এক সময় আমরা যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উড়িষ্যা পুরোটা এক ছিল। তখন এটাকে বলা হইতো অবিভক্ত বাংলা। এই অবিভক্ত বাংলাকে 1905 সালে লর্ড কার্জন দুই ভাগে ভেঙে ভাগ করে দেয়। একটা কলকাতা
আসাম বিহার উড়িষ্যা ওইটা হচ্ছে তোমার পশ্চিম বাংলা, আর আমাদের বর্তমান বাংলাদেশ হয়ে যায় হচ্ছে পূর্ব বাংলা। তাহলে এই যে বাংলাকে দুই ভাগে ভাগ করে দিল, এটাকেই বলা হয় বঙ্গভঙ্গ। তাহলে দেখো কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত। ঠিক আছে, সিডো, আমরা সিডোর ফুল ফর্ম ছোটবেলায় পড়েছি। ঠিক আছে, কনভেনশন অন দ্য ল, তোমার সিডো, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল সর্ট অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। বাহ, মনে আছে এখন আমার, দেখছো সেই ছোটবেলায় পড়ছি। তোমার কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল সর্ট অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডো, এটা হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন করে। ঠিক আছে, তারপরে দেখো কোন ইস্যুতে হংকং গণবিক্ষোভের সূত্রপাত হয়, এটা হচ্ছে প্রত্যর্পণ বিল। ঠিক আছে, প্রত্যর্পণ বিল, এটাকে ইংলিশে বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি, এক্সট্রাডিশন অ্যাক্ট। জাস্ট যারা আমাদের ক্লাস করছো বলো, প্রত্যেকটা জিনিস পড়াইছিলাম না আমরা ক্লাসে? ভাইয়া পুরা বলো তো, আমরা এই প্রত্যেকটা জিনিস কি ক্লাসে পড়াইছিলাম কিনা? এক্সট্রাডিশনাল ট্রিটি, তারপরে হচ্ছে তোমার বঙ্গভঙ্গ, সব কিন্তু পড়ানো হয়েছে। তাহলে যারা আমাদের কাছে একদম নতুন তাদের উদ্দেশ্যে বলছি, দেখো প্রত্যর্পণ বিল শুধুমাত্র বিভিন্ন বই পুস্তকে পাবা, এটা কবে হয়েছে কি হয়েছে না হয়েছে, বাট উদ্ভাসী এমন একটা প্ল্যাটফর্ম যেটা তোমাকে একদম ইনসাইট দিবে। আমাদের সাধারণ জ্ঞান ক্লাসগুলোতে তুমি পুরো গল্পের ভিতরে ঢুকে যাবা, তুমি বুঝতে বাধ্য থাকবা ঘটনাটা কি, ঘটনাটা কেন ঘটছে। প্রত্যর্পণ বিল মানে আসামি বিনিময়। ধরো ইন্ডিয়া থেকে একজন এসে আমার বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে গেছে, আমার বর্ডার পার হয়ে গেছে, আমি ধরতে পারি নাই। ইন্ডিয়া যাওয়ার পরে ফেসবুকে ছবি দিছে যে বাংলাদেশ থেকে মুরগি চুরি করে নিয়ে গেছি। আমি তখন কি করব? আমার দেশের পুলিশের কাছে যদি মামলা করি, সে ধরবে কেমনে ইন্ডিয়ায়? যে ধরতে পারবে না। আমি যদি ইন্ডিয়ায় যাই মামলা করি, ইন্ডিয়ার কিসের টাকা পড়ছে তার দেশে আসামিকে বিচার করা? তার নিচেরই কত আসামি আছে। তো এই জন্য কি করতে হয়, তোমার তোমার তখনই এই আসামি প্রত্যর্পণ বিলটা আসে। আসামি প্রত্যর্পণ বিল কেমন? ধরো বাংলাদেশ থেকে কেউ একটা অপরাধ করে ইন্ডিয়ায় চলে গেছে। ঠিক আছে, বাংলাদেশের কেউ অপরাধ করে ইন্ডিয়া চলে গেছে এবং ইন্ডিয়ার কেউ অপরাধ করে বাংলাদেশে পালায় আসছে। তখন ইন্ডিয়া বলবে যে তুমি তোমার ইন্ডিয়ান আসামিটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি বাংলাদেশি আসামিটা তোমাকে দিয়ে দিব। এটাকেই বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি, অপরাধী বিনিময় চুক্তি। এইটা বাংলাদেশের সাথে তোমার কার কার আছে? ইন্ডিয়ার থাইল্যান্ড। তাইলে বাংলাদেশ থেকে কেউ যদি অপরাধ করে থাইল্যান্ডে কিংবা ইন্ডিয়ায় পালায় যায়, ইন্ডিয়া সরকার বাংলাদেশে সেটা ফেরত দিয়ে দিবে। বিনিময়ে ইন্ডিয়া থাইল্যান্ডের কেউ যদি বাংলাদেশে পালায় আসে, বাংলাদেশ সরকারও তাকে খুঁজে বের করে পাঠিয়ে দিবে। তাহলে এই দুইটা দেশের সাথেই কেন? কারণ এই দুইটা দেশে আমাদের দেশ থেকে বেশি পরিমাণ অপরাধী যায়। তাহলে বাকি দেশগুলোতে অপরাধী গেলে কি হবে? তখন আমাদের আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এবং ইন্টারপোল বা আন্তর্জাতিক পুলিশ সংস্থা তখন সেই অপরাধীকে শনাক্ত করে তার বিচার করবে। তখন কোনো চুক্তিতে কাজ হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। তারপরে দেখো কোন বিষয়ে মিটু আন্দোলন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই স্মার্ট প্রশ্ন করে, খুবই স্মার্ট প্রশ্ন করে। ফেসবুকে যে বিষয়গুলো তোমার ট্রেন্ডি থাকে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। তোমার কি বলে 2006 সালে মিটু মুভমেন্টটা শুরু হয়, বাট এটা গত 3 থেকে 4 বছরে টুইটার এবং ফেসবুক থেকে সকল সোশ্যাল মিডিয়া এটা খুব জনপ্রিয় হয়ে যায়। এটা কি তোমার যৌন হয়রানি, নারীদের প্রতি এবং পুরুষের প্রতি সংঘটিত যে কোনো যৌন হয়রানির জন্য সরাসরি অপরাধীকে মানুষের সামনে নিয়ে আসার যে মুভমেন্টটা, সেটাকে হ্যাশট্যাগ মিটু মুভমেন্ট বলা হয়। হ্যাশট্যাগ মিটু। যেমন সব যৌন হয়রানির বিচার হয় না, কিন্তু মানে এই জন্য বিচার পাওয়ার জন্য সরাসরি কোনো ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনাটার ব্যাখ্যা এবং কে কাজটা করছে তার ছবি সহ সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করার যে মুভমেন্টটা রিসেন্টলি জনপ্রিয় হয়েছে, এটাই হ্যাশট্যাগ মিটু আন্দোলন। এটা কম বেশি সবাই জানো, যেটা যৌন হয়রানির সাথেই রিলেটেড। তারপরে দেখো নিচের কোন দেশটি অ্যামাজন বনাঞ্চল জঙ্গলের অন্তর্ভুক্ত না? আমরা জানি ব্রাজিলে আছে, পেরুতে আছে, বলিভিয়াতে আছে, কিন্তু হেলাস আর্জেন্টিনাতে নাই। আর্জেন্টিনার ভক্তরা মন খারাপ করো না, আমাদের অ্যামাজন না থাকলে কি হবে, মেসি আছে, সমস্যা নেই। তাহলে অ্যামাজন বনাঞ্চলে অন্তর্ভুক্ত না কোনটা? অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, আর্জেন্টিনা। এটা কেন প্রশ্নটা আসছিল, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল, কারণ বুশ ফায়ার ইন অ্যামাজন, এটাকে কি বলা হয়? বুশফায়ার ইন অ্যামাজন বা অ্যামাজনের দাবানল। যেটা অ্যামাজনের দাবানল কিন্তু তখন একটা হট টপিক ছিল, ওই টপিক থেকে প্রশ্ন আসছিল। তারপরে দেখো হাই কমিশনার এবং অ্যাম্বাসাডারের মধ্যে পার্থক্য কি?
প্রথম কথা, অ্যাম্বাসেডর কাকে বলা হয়? একটা রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রদূতকে বলা হয় হচ্ছে অ্যাম্বাসেডর। ধরো, বাংলাদেশ আর ইন্ডিয়ার যোগাযোগ রক্ষা করার জন্য তো আমাদের অ্যাম্বাসি অফিস আছে। এই অ্যাম্বাসি অফিসের যে হেড, তাকে অ্যাম্বাসেডর বলা হয়। ঠিক আছে। হাই কমিশনার কাকে বলে? পৃথিবীতে যেই সকল দেশ কমনওয়েলথের সদস্য, কার সদস্য? কমনওয়েলথ। কমনওয়েলথ মানে কি? কমনওয়েলথ একটা সংস্থা যারা একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, তাদেরকে কমনওয়েলথের সদস্য বানানো হয় পরবর্তীতে। এই কমনওয়েলথের মেম্বার দেশগুলোর যে রাষ্ট্রদূত, তাকে অ্যাম্বাসেডর না বলে হাই কমিশনার বলা হয়। তাহলে দেখো, প্রথমজন কমনওয়েলথ রাষ্ট্রের প্রতিনিধি এবং অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি। তাহলে কমনওয়েলথভুক্ত দেশ না কোনটা? ধরো, কি বলে, আমেরিকা কমনওয়েলথভুক্ত দেশ না? তাহলে আমেরিকার যিনি রাষ্ট্রদূত তাকে অ্যাম্বাসেডর বলবো। ইন্ডিয়া কমনওয়েলথভুক্ত দেশ, তাহলে ইন্ডিয়াকে বলবো হাই কমিশনার। আহ পাকিস্তানেরটা বলবো হাই কমিশনার, বাংলাদেশেরটা বলবো হাই কমিশনার। খুবই সহজ প্রশ্ন এটা একটা। তারপরে দেখো, বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটা? অন্য কিছু না, আমাদের নাগরিকত্ব দিতে হবে। গণহত্যার বিচার পরে, জানমালের নিরাপত্তা পরে, ঘরবাড়ি পুনর্নির্মাণ পরে ওদের প্রধান দাবি ছিল নাগরিকত্ব। এটা একটা হট টপিক ছিল। ইস্তিফাদা কি? ইস্তিফাদা এটাও একটা কমন বিষয়, মানে এখন এটা খুব মানে অনগোয়িং টপিক, যে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের গণজাগরণ। আমরা জানি যে 1948 সালে ফিলিস্তিন মাতৃভূমিটাকে ভেঙে দুই ভাগ করে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে ইসরায়েল কন্টিনিউয়াসলি ফিলিস্তিনের জায়গা জমি দখল করে নিচ্ছে। ইভেন জেরুজালেম একসময় ফিলিস্তিনের দখলে ছিল, এখন সেটা কাদের দখলে চলে গেছে? ইসরায়েলের দখলে চলে গেছে। তো এই যে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যে গণজাগরণ, এইটাকেই তোমার হচ্ছে তাদের ভাষায় ইন্তিফাদা বলা হয়। কি বলা হয়? ইন্তিফাদা। তাই রে, এইটা যদি নাও জানো, কেমনে অ্যান্সার করবা বলো? মানে আমি যে টেকনিক গুলা বলি, ওইটা কি মানে ফাও কামে বলি নাকি কামের কামে বলি? দেখো, বি নাম্বারটা অপশন কত বড়, দেখো এই যে এতখানি বড় অপশন দেয়া টিচারদের কি দরকার? না পারলে বড় অপশনে চলে যাবা, ঠিক আছে? কাহিনী আছে কোনো? বি নাম্বার। এরপরে দেখো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য? তখন বরিস জনসন নতুন নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছে, এটা সবার জানা ছিল তখন যে তিনি কনজারভেটিভ পার্টির ছিলেন। তার আগে ব্রেক্সিট ইস্যু নিয়ে থেরেসা মে পদত্যাগ করেছিলেন। তার আগে ডেভিড ক্যামেরন পদত্যাগ করেছিলেন। ব্রেক্সিট কি তোমরা জানো? ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেন এক্সিট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে সংক্ষেপে ব্রেক্সিট বলা হয়। তারপরে দেখো, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ, সবাই জানে। এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তোমার আল্পস। এটা সবাই জানে, তার মানে আল্পস কোন দেশের? ইউরোপের। ঠিক আছে। এরপরে দেখো, নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস মুকুবুইগি ও নাদিয়া মুরাদকে 2018 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল? যুদ্ধ। আমি অ্যান্সার পারি না ভাই, আমি অ্যান্সার পারি না, কোনটা অ্যান্সার করবো বলো? আমি জানি না ভাই, কেন নোবেল প্রাইজ পাইছে, আমারে বলো। ডি নাম্বার, এটা কমন সেন্স ভাই। এখানে যদি ডি নাম্বার অ্যান্সার না হইতো, শুধুমাত্র যৌন সহিংসতা দিত। যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা, এত কঠিন অপশন দেওয়ার টিচারের কোনো ঠেকা পড়ে নাই, বিগ অপশন। তাইলে ভাইয়ারা, এত সুন্দর যে একটা টেকনিক দিলাম, তাইলে আমার জন্য কিন্তু মানে কি বলে, চান্স পাইলে ঢাকা ভার্সিটিতে যদি দেখা হয়ে যায়, তাহলে কিন্তু চা খাওয়াইতে হবে আমাকে, যে ভাই আপনার টেকনিক কাজে লাগছে and এই জন্য চান্স পাইছি। সবার কাছে হচ্ছে চা পাওনা থাকলো তাইলে। ওকে। তারপরে দেখো, এভাবে দেখতে গেলে খুব কঠিন লাগে, তাকে ইংলিশে লিখি UNCHE। এখন দেখো ই পাইছি লাস্টে, এখন আমাদেরকে কি দেখতে হবে, যে এটা কি হইতে পারে। ইতে তোমার হিউম্যান ইকোলজি, হ্যাবিটেড এনভায়রনমেন্ট, হ্যাবিটেড ইকোলজি, এরকম কিছু নাই। একটা কনফারেন্স হয় যেটাকে হিউম্যান এনভায়রনমেন্ট বলা হয়, এটা নাই পারতে পারো, কারণ এটা হচ্ছে মানে যাদের মনে না হবে তারা মনে করতে পারো হিউম্যান ইকোলজি হইতে পারে, বাট এটা জাতিসংঘের একটা কনফারেন্স। ঠিক আছে। 1972 সালে কনফারেন্সটা আয়োজন করে জাতিসংঘ। তোমার মানে পরিবেশ সংক্রান্ত, মানে এটা সর্বপ্রথম ছিল এত বড় পরিসরে আন্তর্জাতিক সম্মেলন। ধরে নিলাম এটা মানে কি বলে, তোমরা পারলা না, যাক এটা ধরলাম এটা এলিয়েন টাইপের প্রশ্ন। এরপর গণিত আইসিটি থেকে আছে, কোন ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% সবজি পছন্দ করে, 40% উভয় পছন্দ করে, কোনোটাই পছন্দ করে না কারা? তাহলে বলো, তোমরা যারা ভার্সিটি কর প্রিপারেশন নিতেছো, যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতেছো, এটা কি ব্যাপার? পানির মতো সহজ ম্যাথ এইটা। দেখো কেমনে কি সুন্দর করে ধরে ধরে করে ফেলছে। ঠিক আছে।
অ্যান্সার হবে কি, আমি এখানে করাই দিলাম না, এটা তোমরা সবাই পারবা, 20% হবে এটার অ্যান্সার। দেখো তাহলে একটাই প্রশ্ন আসছে কি গণিত থেকে, আইসিটি থেকে একটা প্রশ্ন আসছে। স্প্রেডশিট, স্প্রেডশিট মানে কি? মাইক্রোসফট এক্সেল, এক্সেলই হচ্ছে তোমার স্প্রেডশিট। তাহলে স্প্রেডশিটে আমরা কি করি? স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেল দিয়ে ওয়েবসাইটে দেখি, ঢুকি, ভিডিও দেখি, নাকি ইমেইল অ্যাকাউন্ট খুলি? কোনোটাই না। কমন সেন্স, বাচ্চা কাচ্চাও বুঝে স্প্রেডশিট দিয়ে আয় এবং ব্যয়ের বিশ্লেষণ করা হয়। খুব সহজ, খুবই সহজ। তাইলে দেখো আমাদের টোটাল 30টা প্রশ্ন দেখলাম। এখানে এই 30টা যে এমসিকিউ দেখলাম আমরা সাধারণ জ্ঞান বিষয়ে বলি, কি মনে হয় তোমরা যদি সাম্প্রতিক বিষয়গুলো পড়ে যাও এই 30-এর ভিতরে 20 পাওয়া সম্ভব না? বলো কত পাওয়া সম্ভব? তোমাদের কি মনে হয় 30-এ 20 পাওয়া সম্ভব কিনা? 25 পাওয়া সম্ভব, এক্স্যাক্টলি, আমার তো মনে হয় 25 পাওয়া সম্ভব ভাই। ওকে, তাহলে কত নাম্বারের পরীক্ষা দিলাম আমরা এখন? দেখো তাহলে আমরা কত পাইলাম সোফার। ওখানে 20, তার আগে 12, তার আগে 13, তাহলে টোটাল কত হইলো এখানে? 25, 45। তাইলে 45কে যদি আমরা কি দিয়ে গুণ করি, 45কে যদি 1.25 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এখানে হয়ে গেছে 56.25 নাম্বার। তাহলে আমরা অলরেডি 56.25 পেয়ে গেছি। তাহলে চলো এখন লিখিত অংশে কত পাওয়া যায়। ঠিক আছে, লিখিত অংশে তোমাকে একটা অনুবাদ করতে বলছে। অনুবাদ যদি করতে বলা হয় খুব সহজ অনুবাদ করতে পারবা। হোয়াটস মোর, ইট রিকগনাইজেস রোহিঙ্গা আর নট অ্যালোন, রোহিঙ্গারা একা না। দেখো ভেঙে ভেঙে ব্যাখ্যা করবা। হোয়াটস মোর, যাই হোক, এটাই স্বীকৃত যে রোহিঙ্গারা, আমরা রোহিঙ্গারা একা নই। মেনি আদার এথনিক গ্রুপস ইন মায়ানমার, মায়ানমারের অন্যান্য আরো তোমার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন কোচিন, শান, কারেন ইন্ডিওর, কারেন জনগোষ্ঠী, অন্যান্য আদিবাসী গোষ্ঠীগুলো সরকারের হাতে এরকম নির্যাতনের শিকার হয়। ধরো তুমি কোনো একটা পার্টিকুলার শব্দের অর্থ জানো না, ফর এক্সাম্পল ধরো এখানে তুমি কিসের অর্থ জানো না, ধরো এখানে ভায়োলেন্সের অর্থ জানো না, সেই পার্টিকুলার শব্দটাকে বাদ দিয়ে মিনিং পড়ার চেষ্টা করো, তুমি পুরোটা আগে পড়বা। হোয়াটস মোর, ইট রিকগনাইজেস দ্যাট we Rohingya are not alone. Many other ethnic group of Myanmar, including Cochin, the Shan, the current shocking violence at the hands of armed forces of the central government. আমরা তো বুঝছি কি বুঝাইছে, যে আরো অনেক গ্রুপ আছে, কোচিন, শান, কারেন্ট গ্রুপ, তারাও এই কেন্দ্রীয় সরকারের হাতে এরকম নির্যাতনের শিকার হচ্ছে। তোমার সব যে একদম স্পেসিফিক ভাবে লিখতে হবে ব্যাপারটা ওই রকম না। ধরো একটা শব্দ পারো না, ওটার জন্য কি পুরো লাইন বাদ দিবা? না, ওই শব্দটাকে বাদ রেখেই তুমি একটা বাক্য গঠন করে দাও, টিচার তোমাকে নাম্বার দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে যাই হোক, এভাবে তোমরা একটা অনুবাদ অ্যান্সার করলা। চলিত রীতির গদ্যাংশটাকে শুদ্ধ করে লিখো। তাহলে শুদ্ধ করে লিখতে হবে তোমাদেরকে আজকে। তাহলে ছাত্রছাত্রীতে বানান ভুলের মহড়া, বানান ভুলের প্রতিযোগিতা আজকাল বেশ বিব্রতকর হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জায়গাকে আমরা চলিত রীতি করে, উঠিতেছে থেকে উঠছে, তারপরে সান্ত্বনা বানানটা ভুল আছে, কথোপকথন বানানটা ভুল আছে, তারপর দেখো দৌরাত্ম্য বানান ভুল আছে, ইত্যাদি বানানো। দেদার, দেদার না বলে আমরা প্রায়ই বলবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে? সাধুরীতি, চলিত রীতি ভালো করে পড়তে হবে, শুদ্ধ বানান শিখতে হবে, তাইলে এটাও কোনো ব্যাপার না। তাহলে ধরো এখানে তোমার 5, এইখানে ধরো তোমার 5, এই 5-এর ভিতর তোমাকে ধরো দিল 3, এইখানে দিল 3, 3 3 এ 6 পাওয়া সম্ভব যে কোনো সাধারণ স্টুডেন্টের জন্য। আমি এটা সাধারণ স্টুডেন্টের জন্য কাউন্ট করতেছি 6। তারপরে দেখো ট্রান্সলেট, আবার ট্রান্সলেশন দিছে ইংলিশে, সহজ, পারবা তুমি, ট্রান্সলেশন পারবা। আবার তোমাকে মানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কে না পারে, সব তথ্য জানো, যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেছেন কবে, মেরে ফেলে দেওয়া হয়েছে কবে, যুদ্ধে অবদান কি, আগরতলা ষড়যন্ত্র মামলা, 6 দফা দাবি, সবগুলো ব্যাখ্যা করে দিবা, বাস তোমাকে নাম্বার কে না দেয়। এখানে 8 4, এখানে 4, 8 নাম্বার পাওয়া সম্ভব তোমার। তাইলে 6-এর সাথে এখানে আবার আমাদের কত চলে আসলো? 8 চলে আসলো। দেখি এবার সাধারণ জ্ঞানে কত পাওয়া সম্ভব। এবার সাধারণ জ্ঞানে যদি দেখি, ফেসবুক আমাদের সমাজ, ফেসবুক আমাদের সমাজ নিয়ে 10টা বাক্যের অনুচ্ছেদ, পারবা না? বলো, যে কেউ পারবে। ফেসবুক আমাদের সমাজ নিয়ে 10টা বাক্য যে কেউ লেখা যায়, যে আমাদের সমাজে কি কি প্রভাব রাখতেছে, আমাদের সমাজে কি কি ক্ষতি করতেছে লেখা যায়। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ নিয়ে 5টা বাক্য, যে কেউ পারবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা টোটাল মান বন্টনে চলে যাই এখন। কত নাম্বার পাওয়া সম্ভব তোমাদেরকে ঝটপটে একবার দেখাই দেই, এন্ড তোমরা চান্স পাওয়ার জন্য আসলেই যোগ্য কিনা আমাদের গাইডলাইনে, আমাদের মুখের কথায় না, আমরা কাজে বিশ্বাস করি। ঠিক আছে, আমরা কাজ দিয়ে দেখাই দিব যে আমাদের পোলাপান গুলো ভালো করবে। দেখি, গত বছরের প্রশ্নে চলে যাচ্ছি আমি। এই যে দেখো,
আমি দেখলাম যে সাধারণ জ্ঞানে এখানে সাধারণ জ্ঞান 35 নাম্বারের ছিল। ওই 35-এর ভিতরে আমরা এখানে টোটাল 75 ছিল আমাদের জন্য। এই 75-এর ভেতরে আমরা ওখানে কত নাম্বার ছিল, আমরা 56.25 পেয়েছিলাম, আমরা 56.25। আর এখানে 15, আচ্ছা 15, একটা 10 একটা 5, ধরলাম এখানে 10 পাওয়া সম্ভব, এখানে 12 পাওয়া সম্ভব, আর এখানেও 12 পাওয়া সম্ভব। তাহলে কত, 24 34। তাহলে চিন্তা করো 56 আর 34-এ কত হয়ে গেল। 120-এর ভিতরে 90 যে পায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 থেকে 30-এর মধ্যে থাকে ডিউনিটে। আমি কি বাড়াই বলতেছি ভাইরা? যাও 10 নাম্বার কমাই দিলাম, এখানে 34 পাবা না, এখানে 24 পাবা। কত পাবা? 24 পাবা এখানে তুমি। তাহলে কত, 80। যে 80 পায় সে 150-এর মধ্যে থাকে। ভাই বাড়াই বললেন আর আরো কমাই বলেন, এখানে 56 পাবো না ভাই, এখানে 46 পাবো ভাই, 70। 120-এর ভিতরেও যারা 70 পাইছে 2019-20 সালে, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো সাবজেক্ট নিয়ে বের হয়েছে। তাইলে বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে যদি একটু সময় দাও, এটা কি তোমার জন্য খুব বেশি লস প্রজেক্ট হবে? দেখো তোমার হাতে এ ইউনিটের অপশন আছে, তোমার হাতে অন্যান্য অনেক ভার্সিটির অপশন আছে, কিন্তু সেখানে কম্পিটিশন এবং পড়াশোনা অনেক কঠিন। কিন্তু ডি ইউনিটটা কেন এত সহজ? এখন বলতে পারো ভাই এত সহজ, তাহলে সবাই তো ভালো করবে। সবাই ভালো করবে না ভাই, তোমাদের ধরো 10,000 জনকে বুঝাচ্ছে আজকে, এই 10,000 জনের ভিতর 8,000 জনের কান থেকে বের হয়ে যাবে। তারা বলবে না, আমরা সায়েন্সে পড়ে আসছি, আমরা ডিউনিটে কোনোদিন পড়বো না। তারা কোনোদিন ডিউনিটকে গুরুত্ব দিবেই না। মাঝখান থেকে যারা ডিউনিটকে গুরুত্ব দিবে তারা প্রত্যেকে ইনশাল্লাহ চান্স পাবে এবং ভালো সাবজেক্ট নিয়ে বের হবে ইনশাল্লাহ। ঠিক আছে? অনেক ভালো পরীক্ষা দিতে পারবা যদি ঠিক গাইডলাইনটা তোমরা ফলো করো। তাইলে প্রশ্ন অ্যানালাইসিস দেখলাম, আমরা এখন চলে যাই দেখি আমাদের স্লাইডের পরে কি কি আছে। এরপরে তোমাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলবো। দেখো, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালো হলে জিএসটি, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছ, বাংলা, ইংলিশ ও কৃষি গুচ্ছ পরীক্ষা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট ইউনিটে ভালো করা সম্ভব। আসলেই তোমার গুচ্ছতে যে বাংলা ইংলিশ আসে, বা কৃষি গুচ্ছ পরীক্ষায় যে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলো আসে, সেখানে অবশ্যই ভালো করবা। যেমন কি কি আছে তোমাদের, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এগুলো আসবেই। জাহাঙ্গীরনগরেও কিন্তু ভালো ভালো ইউনিট আছে, জাহাঙ্গীরনগরে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরে তোমার বি ইউনিট আছে, সি ইউনিট আছে। জাহাঙ্গীরনগরের অ্যানথ্রোপোলজি কিন্তু বাংলাদেশের বেস্ট ডিপার্টমেন্টগুলোর একটা। জাহাঙ্গীরনগরের অ্যানথ্রোপোলজি, অনেকে হয়তো অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের নামই শোনো নাই, বাট বাংলাদেশের যে কয়টা ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি রিসার্চ হয়, যারা বড় বড় অর্গানাইজেশনে কাজ করে, তারা বেশিরভাগই হচ্ছে জাহাঙ্গীরনগর অ্যানথ্রোপোলজির অ্যালামনাই। ঠিক আছে? তাইলে জাহাঙ্গীরনগর একটা ভালো সুযোগ তোমাদের জন্য। চিটাগাঙে অর্থনীতি সহ অন্যান্য অনেক ভালো বিষয় আছে, লোক প্রশাসনের মতো বিষয় আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট খুবই ভালো রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন তো যারা ঢাকায় থাকতে চায় তাদের জন্য বিউপি একটা বেস্ট অপশন। বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড বিউপিতে পড়াশোনার মান অত্যন্ত ভালো। আমরা জানি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলোর হচ্ছে ডিমান্ড অনেক বেশি, এদের এনভায়রনমেন্ট ভালো, কিন্তু একদম সুন্দর মতো পড়াশোনা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হয়। বিউপিতে দুইটার মিশ্রণ। বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু পড়াশোনা এবং পুরো সিলেবাসটা প্রাইভেট ইউনিভার্সিটির মতো খুবই গোছানো। ওদের ক্যাম্পাসটাও খুবই সুন্দর, পড়াশোনা, প্রেজেন্টেশন, সবকিছুর প্রতি ওরা প্রচুর ইমফাসাইজ করে। এমআইএসটি যেমন অনেকেই, মানে বুয়েট না হলে অনেকের টার্গেট যেমন এমআইএসটি থাকে, তেমনি এখন অনেকের টার্গেট ডিউ যদি না হয় আমি বিউপিতে পড়বো। বিউপিতে ল আছে, জার্নালিজম আছে, আইআর আছে, অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে। তাহলে চিন্তা করো, তুমি ডিউনিটের প্রিপারেশন নিলে তুমি যে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না এটা ভুল। কত অপশন আছে ভাইয়া পুরা। তোমরা অনেকেই মনে করো যে এখান থেকে পড়ে কি চাকরি বাকরি করব। তোমাদের এখান থেকে যদি বলতে যাই, আমি বলে শেষ করতে পারবো না যে তুমি ঘ ইউনিটে সোশ্যাল সায়েন্স কিংবা বিজনেসের কোনো যদি সাবজেক্টে চলে আসো, তাহলে তোমার জন্য কত অপরচুনিটি। বাংলাদেশে বড় বড় কম্পিটিশন হয়, ঠিক আছে? তোমার ব্যাটেল অফ মাইন্ডস, তোমার বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস কেস কম্পিটিশন, ইউএনডিপি ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ, তারপরে হচ্ছে তোমার এরকম আরো কম্পিটিশন হয়, বিজি মাইস্ট্রোস। এগুলো বেশিরভাগ সময়ই এরকম সোশ্যাল সায়েন্স কিংবা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা, তারাই কিন্তু যেতে এবং পরবর্তীতে তারা 6 ডিজিট স্যালারিতে একদম পাশ করার আগেই বের হয়। বুঝতে পারছো? দিন শেষে তোমার ক্রেডিবিলিটি তোমার কাছে। তুমি ডাক্তারি পড়তেছো মানেই তোমার ক্যারিয়ার যে ফিক্সড এমন না। অনেকে আছে যারা মেডিকেলে পড়েছে কিন্তু পরবর্তীতে পড়াশোনায় আর মনোযোগ দেয় নাই, তারা ক্যারিয়ারে যে পিছিয়ে পড়েছে। অনেকে আছে যারা বুয়েটে কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ছে কিন্তু ক্যারিয়ারে ফোকাস করে নেই, পিছিয়ে পড়েছে। কিন্তু সেই সময়টা
যদি কেউ ঢাকা ভার্সিটি কিংবা এইসব ভার্সিটিতে সোশ্যাল সায়েন্স কিংবা বিজনেস একটা সাবজেক্টে দেয়, সে খুব ভালো করে। আমাদের ডিপার্টমেন্টের অনেকেই এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রচুর আছে। প্রত্যেক বছরই আমাদের ডিপার্টমেন্টে কেউ না কেউ কোনো আইভি ব্রিজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, তোমার নাসিএলে যাচ্ছে, স্ট্যানফোর্ডে যাচ্ছে। এইসব জায়গায় যাওয়া কি মুখের কথা? না, মুখের কথা না, অনেক বড় একটা সুযোগ। তার কারণ কি, তোমার ইঞ্জিনিয়ারিং এ প্রচুর পড়াশোনা, মেডিকেলে প্রচুর পড়াশোনা, সারা দিন রাত এক করে পড়তে হয়। বাট সোশ্যাল সায়েন্স বিজনেসে পড়াশোনা তুলনামূলক কম। সো তুমি যদি এই কম পড়াশোনাটাতে বেশি এফোর্ট দাও, ক্যারিয়ারে ভালো করার পসিবিলিটি অনেক 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 বেশি, ঠিক আছে? তো মানে তোমার অপরচুনিটির কোনোদিন শেষ হবে না, বুঝতে পারছো? ওকে, তারপরে যদি আমরা দেখি যে ঢাবি, এখন তাহলে আমরা তোমাদের জন্য কি করতে চাচ্ছি দেখো। এখন তো অনেকেই মেডিকেলে পরীক্ষা টরীক্ষা দিয়ে ফেলছো, মেডিকেলে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে বা এখন অনেকে অনেক টার্গেট চিন্তা করতেছো, ভাই সামনে ডেন্টাল দিব। বাট আমরা বিশ্বাস করি তোমরা একটু ভেবে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট তোমাদের জন্য এখন বেস্ট অপশন। সো এই জন্য আমরা একটা ঢাবি ঘ ক্র্যাশ কোর্স প্রোগ্রাম শুরু করেছি। এখানে 15টা লেকচার ক্লাস থাকবে, তোমাদের টানা ক্লাস হতে থাকবে, ঠিক আছে, ঈদের আগ পর্যন্ত। 44টা তোমরা এক্সাম পাবা, প্রত্যেকদিন এক্সাম থাকবে, রিটেন প্লাস এমসিকিউ। শুধুমাত্র পড়ে গেলা কিন্তু কোনো প্র্যাকটিস হলো না, তাইলে লাভ আছে? তাইলে কিন্তু আমাদের রিটেন প্লাস এমসিকিউ প্র্যাকটিসটা হয়ে যাবে এই কোর্সের মধ্যে। ঢাবি ঘয়ের প্রশ্ন ব্যাংক দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাস নোট থাকবে, প্রত্যেকদিন সকাল 9টা থেকে বাংলা ভার্সনের জন্য ক্লাস থাকবে। তাইলে চিন্তা করো, যেখানে 7 দিন কিংবা 15 দিনের প্রিপারেশনে মোটামুটি ভাবে চান্স পাওয়া যায়, সেখানে 15 দিনে যদি একটা মানে তোমরা যদি একটা কোর্স করে ফেলো, তোমাদের পুরো প্রিপারেশন এখানে হয়ে যাবে। তোমাদের অনেকেই হয়তো আমাদের ক্লাস আগে করেছো, বিশেষ করে সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা হয়তো ক্লাস অনেকে আমার সাথে করেছো হয়তো, তারা জানো কতটা ইলাবোরেট ওয়েতে আমরা ক্লাস নেই। এবারের ক্লাসগুলো একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশনের বেসিসেই হবে, যে ঠিক কোন ধরনের প্রশ্নগুলো ঢাকা ভার্সিটিতে আসার মতো পটেনশিয়াল, সেগুলো নিয়ে আলোচনা হবে। এর আগে যে স্পেশাল ঘ প্রোগ্রাম ছিল তার সাথে এখানে পার্থক্য কোথায়? স্পেশাল ঘ প্রোগ্রাম একটা ডিটেইলড কোর্স ছিল, এইটা ওভারঅল সবার জন্য। বাট ওই প্রিপারেশন এখন যদি সবাই নিতে যায়, অনেকে হোঁচট খাবে। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমরা এই লেকচারগুলোতে হাইলাইট করব, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আসবো, পটেনশিয়াল প্রশ্নগুলো নিয়ে আসবো, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস হবে। এটা কিন্তু একা একা যখন পড়তে যাবা তখন কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে। আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন উদ্ভাসী এই প্রোগ্রামটা ছিল না, থাকলে অবশ্যই ভর্তি হতাম, আমার জন্য উপকার হইতো। এই জন্য আমার অন্য বড় ভাইয়াদের হেল্প নিতে হয়েছে আমাদেরকে, তাদের কাছ থেকে নোট নিতে হয়েছে, তাদের পরামর্শ নিতে হয়েছে। কিন্তু এই সব বড় ভাইয়াদেরকে কিন্তু তুমি একটা কোর্সে পেয়ে যাচ্ছ। কোর্স ফিও রাখা হয়েছে 2000 টাকা, কিন্তু তোমাদের বেশিরভাগই আমাদের পুরনো স্টুডেন্ট, তোমাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট আছে, 1500 টাকা। ভাই 1500 টাকা কি বলা যায়, যে আমরা তো একদিন ফ্রেন্ডদের সাথে খাইতে গেলে, বার্থডে সেলিব্রেট করতে গেলেই খরচ করি, আর এটা তোমার একটা ইনভেস্টমেন্টের মতো কাজ করবে। ধরে নাও তুমি আমাদের কোর্স করে ধরো চান্স পাবা না, ধরে নিলা, তাও এখান থেকে তুমি 10-15টা সাধারণ জ্ঞান তো কমন পাবা। এটাই বা কম কি? এটা তো ধরে নেওয়ার কথা বললাম, কিন্তু রিয়েলিটি বলি, আমাদের কোর্সগুলো এমনভাবেই ডেভেলপ করা হয়, স্টুডেন্ট তো পুরোপুরি কোর্সের জন্য প্রস্তুত হবেই, পাশাপাশি স্টুডেন্ট যাতে শতভাগ কমন পায়, ঠিক আছে, সেইভাবে আমরা তাদেরকে গড়ে তুলি। আমরা যে 100% ম্যাটেরিয়াল দিয়ে দেই বা কমন পাওয়ার জন্য বলে দেই, ব্যাপারটা ওই রকম না। স্টুডেন্টদেরকে বলে দেই তোমাদেরকে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, তোমরা নিজেরা সেগুলো প্র্যাকটিস করবা, গাইডলাইনটা আমরা দিব, পরিশ্রম তোমরা করবা, চান্স তোমরা পাবা, সাফল্য তোমাদের, কৃতিত্ব তোমাদের। আমরা জাস্ট তোমাদেরকে সেই পথটা ধরাই দিতে চাই, ঠিক আছে? এই জন্য ভাইয়া, কোর্সটা না করলে কি কোনো লস হবে কিনা একজন লিখেছো, না কোর্সটা না করলে যে লস হবে ব্যাপারটা এরকম না। যারা এখন চিন্তা করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সামনে পরীক্ষা দিতে চাও তোমরা, তোমাদের জন্য এটা খুব ভালো একটা অপশন, যেখানে সব ভালো ভালো উদ্ভাসের বাংলা, ইংলিশ, জিকে টিচাররা আছেন। লাস্ট মুহূর্তে তাদের পরিচিতি, মানে তাদের সাথে একটু আলাপ আলোচনা হয়ে যাবে যে সামনে নেক্সট প্রিপারেশন গুলো কেমন করে হবে। তোমরা এক্সাম গুলো হবে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উপর ভিত্তি করে। সো এই এক্সাম গুলো দিয়ে তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে, তোমার নার্ভাসনেস কেটে যাবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য, ঠিক আছে? ওকে ভাইয়া, কোর্স ফি কি অফিসে জমা দিতে হবে কিনা? তোমরা অনলাইনেও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। তোমাদের এই ব্যাপারে অথরিটি আরো হেল্প করবে তোমাদের এগুলো বিস্তারিত বলতে। আর বই পুস্তকের কথা অনেকেই জিজ্ঞেস করতেছো, ভাইয়া এটার জন্য বাড়তি কি কি বই পড়বো ঘ ইউনিটের জন্য? আমরা বিশ্বাস করি উদ্ভাসের যে সকল স্টুডেন্ট আছে তাদের বাড়তি কোনো বইয়ের দরকার হয় না। এই যে তোমরা যে এক্সাম দিবা, যে প্রশ্ন ব্যাংক আর পিডিএফ ক্লাস নোট দেওয়া হবে, এটা মোর দ্যান ইনাফ। কোনোদিন আমাদেরকে বলতে শুনবা না যে আমরা বলতেছি তোমরা অমুক বইটা কেন বা তোমরা তমুক বইটা কেন। আমরা বলি আমাদের ক্লাস লেকচারটা ফলো করো। আমাদের কথা বিফলে যায় না। মেডিকেল স্টুডেন্টরা যেমন
পরীক্ষার পরে বলছে ভাইয়া আপনারে তো মানে মানে কি বলে প্রথমে বিশ্বাস করি নাই, ভাবছিলাম যে অনেক কিছু পড়তে হবে, বাট আপনারা যা পড়াইছেন তাই তো কমন পড়ছে। দেখবা আজ থেকে 39 দিন পরে ডি ইউনিট পরীক্ষা দিয়ে এসে একই কথাই বলবা যে ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ, আপনি পড়াইছেন, এখান থেকে অনেক কিছু কমন পড়ছে। এটা প্রত্যেক বছরই হয়। তার কারণ কি আমি তোমাদেরকে বলি, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেগুলার ক্লাস করি, তাই না? আমাদের যারা শিক্ষক, যে সকল প্রফেসর আমাদের ক্লাস নেন, তারাই তো প্রশ্ন করেন, তারা আমাদেরকে পড়ান, তাদের কথার ছলে, তাদের মানে তারা যেভাবে ক্লাস নেন আমরা তো বুঝতে পারি তারা কোন বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছেন, কোন বিষয়গুলো তাদের মাথায় কাজ করছে। ঠিক আছে, ওখান থেকে আমরা একটা ধারণা পাই যে বাংলাদেশে এখন এই বিষয়টা খুব হট টপিক। যেমন আমি লোক প্রশাসনে পড়াশোনা করি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিসি নিয়ে। আমার টিচাররা যখন একটা পার্টিকুলার ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে নতুন করে আলোচনা শুরু করে, তখন আমার মনে হয় যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিচ্ছেন। ফর এক্সাম্পল কাশ্মীর ইস্যুর পলিসিটা নিয়ে, ধরো কাশ্মীরের কি কি পলিসি নেওয়া যাইতে পারে, তার মানে কি কাশ্মীর একটা ইম্পর্টেন্ট টপিক, তখন স্টুডেন্টদেরকে কাশ্মীর সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো আমরা এভাবে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমাদের অভিজ্ঞতা এবং বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা একটা গাইডলাইন দিই স্টুডেন্টদেরকে। এখান থেকে মোটামুটি স্টুডেন্টরা একটা কি বলে আউটলাইন পেয়ে যায় যে কোন প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট, অ্যান্ড পরবর্তীতে এটাই তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। ঠিক আছে ভাইয়া, আগে থেকে উদ্ভাসের যে বইগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়লে হবে কিনা? হ্যাঁ, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। বাট তোমরা যদি শুধুমাত্র এই ক্র্যাশ কোর্সে আমাদের ক্লাসগুলো এবং পিডিএফ গুলো ফলো করো, এটা তোমাদের জন্য মোর দ্যান ইনাফ বলে আমি মনে করি। ঠিক আছে, আর প্রতিদিনই থাকবে তোমাদের জন্য রিটেন প্লাস এমসিকিউ পরীক্ষা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর তোমার কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ক্র্যাশ কোর্স ও মানে তোমার ক্লাস ও পরীক্ষার বিস্তারিত রুটিন পেয়ে যাবা তোমার উদ্ভাসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা ক্লাস ও পরীক্ষার ডিটেইলস রুটিন পেয়ে যাবা তোমরা। ওয়েবসাইটে ঢুকলে উদ্ভাসের যে ওয়েবসাইটটা আছে, উদ্ভাসের ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের অনেকের কাছেই আছে, না হলে তোমাদের চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, ওখানে গেলে প্রোগ্রামে গেলেই তোমরা এই বিস্তারিত রুটিন পেয়ে যাবা। তো পরিশেষে একটা কথাই বলতে চাই তোমাদের উদ্দেশ্যে আপু এবং ভাইয়ারা, সফলতা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। যে আসলে কে কতটুকু সফল এটা বাইরের মানুষ কোনোদিন বিচার করতে পারে না। তুমি মন থেকে কতটুকু খুশি এটাই তোমার সফলতা। যেমন একজন স্টুডেন্ট হয়তো খুবই ভালো, যে এখন অনেক মানে বড় জায়গায় পড়াশোনা করছে, অনেক বড় চাকরি করছে, তার কাছে আমার জীবনের সফলতাটা হয়তো ওভাবে চোখে পড়বে না। তো মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো সেটা সফলতা না, সফলতা এটাই তুমি নিজে তোমার জীবন নিয়ে খুশি কিনা। ঠিক আছে, তোমার জীবনে একটা দুটো ব্যর্থতা আসতেই পারে, কিন্তু চিন্তা করবা এই ব্যর্থতা তোমার জীবনকে একদম হতাশ করে দেওয়ার মতো যথেষ্ট কিনা। তোমার জীবনে তোমার অনেক পটেনশিয়াল, প্রত্যেকটা মানুষ একটা অপার সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। ঠিক আছে, সো যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছো, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, তাদের জন্য অসংখ্য শুভকামনা থাকবে। যে তোমরা এই জায়গায় চান্স পেলেই যে তোমাদের জীবনে সফলতা চলে আসবে এমন না, চান্স না পেলেই যে তোমার ব্যর্থতা আসবে ব্যাপারটা এমন না। সফলতা ব্যর্থতা তুমি আগামী জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করছো তার উপরে। একটা কথাই বলতে চাচ্ছি যে সবকিছু ভুলে যে এখন যে কয়টা দিন আছে পড়াশোনা করো, সফলতা ব্যর্থতার চিন্তা পরে, আপাতত জীবনকে খুশি রাখতে হবে। আমার কথার মেইন পয়েন্টটা কি বুঝতে পারতেছো? জীবনটাকে খুশি রাখতে পারলেই তুমি সফলতা দেখতে পারবা তোমার সফলতা কোথায়। তাহলে খুশি হওয়ার জন্য কি দরকার? আমার ভালো ভালো জায়গায় চান্স পাওয়া দরকার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যে কি পরিমাণ খুশির সৃষ্টি করবে তোমার মনে, এটা চান্স পাওয়ার আগ পর্যন্ত বুঝবা না। বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্টের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ স্টুডেন্টকে পিছে ফেলে যখন তুমি একটা আসন নিজের করে নিবা, সেইটা অনেক খুশি নিয়ে আসবে তোমার মনে। আর সেটা থেকে একসময় তুমি সফলতা বুঝতে পারবা। তো এখনই ভাবার কোনো দরকার নাই যে ঢাকা ভার্সিটিতে পড়লে কি আমার মানে কি বলে জীবনে কি করব, বা মেডিকেলে হইলো না, বা ইঞ্জিনিয়ারিং এ হইলো না, ঢাকা ভার্সিটিতে পড়ে আসলেও লাভ হবে কিনা ওইটা বড় কথা না। ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে তুমি আশেপাশের মানুষকে দেখায় দাও না তোমার আসলে ক্রেডিবিলিটি আছে, তুমি নিজের কাছে অনেক খুশি হবা, নিজের কাছে ভাল লাগবে যে না বাংলাদেশে কত স্টুডেন্টকে পিছিয়ে ফেলে তুমি আসছো, তার মানে তোমার যথেষ্ট ব্রেন আছে, তোমার মেধা আছে। তো সেই সুযোগটাকে হাতছাড়া কেন করব? তো 39টা দিন টাইম আছে, এই 39টা দিন তোমার জন্য একদম অগ্নি পরীক্ষা। প্রত্যেকটা দিনকে একদম মানে তোমার জীবনের বেস্ট মানে দিন হিসেবে তুমি পার করো, প্রত্যেকটা দিনে তুমি নতুন করে শেখার চেষ্টা করো। তোমার প্রতিযোগিতা কিন্তু 1 লাখ মানুষের সাথে না, তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে। তুমি নিজে গতদিন যা ছিলা আজকে তার থেকে বেশি শিখেছো কিনা, এটাই তোমার মেইন বিষয়। ঠিক আছে,
তোমাদের সফলতা তোমরাই অর্জন করবা, তোমাদের কৃতিত্ব তোমরাই পাবা, আমরা শুধুমাত্র তোমাদেরকে পথটা দেখিয়ে নিব। এই পুরো পথে তোমরা আমাদের সাথে থাকো আর না থাকো, আমাদের দোয়া এবং আমাদের সাপোর্ট সবসময় তোমাদের পাশে আছে। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ সবাই চান্স পাবা। একসময় ক্যাম্পাসে দেখা হবে অনেকের সাথে, দেখা হইলে হাই হ্যালো হবে, চা খাওয়ার দাওয়াত রইল। আর আমার টিপস অ্যান্ড ট্রিক্স থেকে যদি কমন পেয়ে যায় তাইলে কিন্তু তোমাদের থেকে আমার চা পাওনা থাকলো। ইনশাল্লাহ তাহলে আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন। এই কোর্সটাতে যারা ক্লাস করবা তাদের সাথে আমার দেখা হয়ে যাবে আবার। সো বুঝতে পেরেছো? তাহলে আমার সাথে যদি আরো এরকম ডিটেলস সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা বা আলাপ আলোচনা করতে ইচ্ছা হয়, ইংলিশের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা হয়, তাহলে এই কোর্সে এনরোল্ড হয়ে যাও। আমি এবং উদ্ভাসে অন্যান্য টিচাররা থাকবো এই সাধারণ জ্ঞান, ইংলিশ এবং বাংলা ক্লাস নিতে তোমাদের এই স্পেশাল প্রোগ্রামে। তখন আরো কথা হবে, আড্ডা হবে, জীবন ও আমার ক্যারিয়ার নিয়ে আরো বেশি আলোচনা হবে, সাধারণ জ্ঞানের সুন্দর সুন্দর গল্প নিয়ে আলোচনা হবে। আর সবচেয়ে মেইন কথা, যে পয়েন্টটা বলতে ভুলে গেছি, সাধারণ জ্ঞান সবকিছু পারবা নিজে নিজে প্রিপারেশন নিলে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো বই বের হয় নাই যেটা তোমার রিটেন পরীক্ষার জন্য হেল্প করবে। বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট কিংবা ম্যাটেরিয়াল নাই যেটা তোমার রিটেন পরীক্ষার জন্য হেল্প করবে। সো এই জন্য কিন্তু কারো একটা সাপোর্টের দরকার। সো রিটেনে যদি ভালো করতে চাও তাহলে এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য। তাই পরিশেষে আবারও বলছি, এই কোর্সটাতে তোমাদের অবশ্যই কোনো লস হবে না, বরং তোমাদের সম্ভাবনার অনেক দুয়ার খুলে যাবে। তোমরা রিটেন পরীক্ষার জন্য নিজেদেরকে একদম 100% প্রস্তুত করে গড়ে তুলতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমার পক্ষ থেকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ক্লাস উপস্থাপন করার জন্য শেষ পর্যন্ত। আর সাথে স্টুডেন্টদেরও অনেক ধন্যবাদ, তোমরা অনেক ধৈর্য সহকারে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যারা ক্লাসে জয়েন দিয়ে রাখছো, এত সুন্দর একটা ক্লাস তোমরা ধৈর্য সহকারে করছো, তোমাদেরও বিশেষ ধন্যবাদ। আহ ভাইয়ারা যদি কোনো কিছু বলতেন, এনায়েত ভাই। হ্যাঁ মিঠুন, আমাদের রুটিন ওয়েবসাইটে এখন আপলোড হয় নাই, আশা করছি আজকে বা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। তো সবাই রুটিনটা দেখে নিতে পারবে আপলোড হয়ে গেলে। ঠিক আছে, এই পর্যন্তই আর কি, তুমি শেষ করে দিতে পারো। ঠিক আছে এনায়েত, ভাইয়া। এনায়েত একটু হ্যাঁ ভর্তির জন্য বলে দাও, যারা ভর্তি হতে পারবে আমাদের উদ্ভাসন মেশে যারা হ্যাঁ প্রিভিয়াস আছে, যে কোনো আস- প্রোগ্রামে থাকে তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ এবং এই 500 টাকা ডিসকাউন্ট কিন্তু এই 23 তারিখের মধ্যে ভর্তি হলে, সেটা হ্যাঁ একটু আমাদের সবার জন্য। মানে উদ্ভাসন মেশের যে কোনো একটা প্রোগ্রামে, হয় সেটা পেইড হোক বা ফ্রি প্রোগ্রাম হোক, যে কোনো একটা প্রোগ্রামে রোল থাকলে বা রেজিস্ট্রেশন থাকলে বা ফোন নাম্বার বলতে পারলেই তারা 500 টাকা ডিসকাউন্ট পাবে। সেটা 23 তারিখের মধ্যে ভর্তি হলে 500 টাকা ডিসকাউন্ট পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। তো স্টুডেন্ট ভাইয়ারা, তোমরা মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছো যে আমাদের এই প্রোগ্রামটা শুরু হইতে যাচ্ছে 23 তারিখ থেকে। মানে তোমাদের আজকে যে বাবলা ভাইয়া ক্লাস নিলো, আমরা চেষ্টা করব প্রতিটা ক্লাসই এমন ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। আর তাহলে যেহেতু শুরু হচ্ছে 23 তারিখ পর্যন্ত, তোমাদের ভর্তির যে ডিসকাউন্টের ব্যাপারটা তোমাদের ভাইয়া ক্লিয়ার করলো 500 টাকা। এটা তোমাদের যে উদ্ভাসের যে এনরোল করা ছিল কোনো একটা রোল দিয়ে, এই রোল দিয়ে তোমরা 500 টাকা পেতে পারো। তো এটা যেহেতু 23 তারিখ থেকেই শুরু হচ্ছে, তোমরা 23 তারিখের মধ্যে যদি এটা এনরোল করতে পারো, তাহলে তোমরা 500 টাকা ডিসকাউন্ট পাবা। তো 23 তারিখ পর্যন্ত তাহলে তোমরা ভালো থাকো। নেক্সট হয়তোবা তোমাদের সাথে আবার 23 তারিখে দেখা হবে অনলাইন ক্লাসের মাধ্যমেই। সবাই সেই পর্যন্ত তাহলে ভালো থাকো, আমরা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফিজ।